আজকে ফাইনাল অ্যাকাউন্টের 5 নম্বর ক্লাসটা স্টার্ট করছি। ডে 5 আজকে 5 নম্বর ক্লাসটা আরম্ভ করছি ফাইনাল অ্যাকাউন্টে। ঠিক আছে? পিডিএফটা যে আগের দিন দিয়েছিলাম সে পিডিএফটা খোল। 4টে অঙ্ক হয়ে গেছিল পিডিএফ এ। আজকে 5 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে? আজকে পিডিএফ এর 5 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে তো? কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা দেখ। বলছে এক্সট্রাক্ট অফ ট্রায়াল ব্যালেন্স। আগের দিন বলেছিলাম এক্সট্রাক্ট মানে কি, ঠিক আছে? কমপ্লিট সাম নয়, ফুল ফেজ সাম নয়, কিন্তু এটা ফুল ফেজ সাম নয়। ফুল ফেজ সাম হলে শুধু ট্রায়াল ব্যালেন্স বলছে, এটা ফুল ফেজ সাম নয়, তাই এক্সট্রাক্ট বলেছে। এক্সট্রাক্ট অফ ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31st March 2026। ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, একটা ডেবিট সাইড, ক্রেডিট সাইড, আইটেমগুলো দেখতে পাচ্ছিস। যেমন ওপেনিং স্টক কোথায় বসে জানিস, পারচেস কোথায় বসে জানিস, সেল জানিস, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এটা হচ্ছে ফ্যাক্টরি খরচ। ফ্যাক্টরি খরচ ট্রেডিং অ্যাকাউন্ট আসে, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে খরচাটা নিয়ে নিই। দুটো অ্যাডজাস্টমেন্ট তোর চোখের সামনে তুলে ধরেছে। ক্লোজিং স্টক বলেছে 25,000 টাকা, এই ট্রিটমেন্ট করতে পারবি জানিস। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি কি দাগ কাটতে হবে? এখানে ট্রেডিং এর আইটেম আছে, তো ট্রেডিং এর দাগ কাট। ঠিক আছে? ট্রেডিং এর আইটেম আছে, ট্রেডিং এর দাগ কাট। ট্রেডিং এর দাগ কাট। আর কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। 5 নম্বর অঙ্কটা ট্রেডিং অ্যাকাউন্টের দাগ কাটবি, ট্রেডিং অ্যাকাউন্ট। এদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড। ঠিক আছে? ট্রেডিং অ্যাকাউন্টের নাম ডেবিট ক্রেডিট। তারপর কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আইটেম বেশি নেই, ছোট করে করলেই হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। আর কিসে দাগ কাটবো? ব্যালেন্স শিট। কি লিখবো? এদিকে লিখবো লাইবিলিটিস, আর এদিকে লিখবো কি? অ্যাসেটস। লাইবিলিটিস আর অ্যাসেটস। তো একটা করে পড়, কোশ্চেন পড়। প্রথমে বলেছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক 10,000 টাকা। জানিস কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসে। লিখে দে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিটে লেখ ওপেনিং স্টক। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ ওপেনিং স্টক 10,000 টাকা। ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট দিকে লেখ ওপেনিং স্টক 10,000 টাকা। নেক্সট কি বলেছে? পারচেস। পারচেস কত হবে? 2,00,000 টাকা। তো পারচেস জানিস এটা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে বসে। 2,00,000 টাকা লিখে দে। পারচেস 2,00,000 টাকা লিখ, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট। ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিটে লিখবো পারচেস 2,00,000 টাকা। নেক্সট সেলস। সেলস কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিটে লেখ 5 lakhs। সেলস লেখ, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে লেখ 5 lakhs। নেক্সট সেল হয়ে গেল। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এটা কোথায় বসবে? খরচা। ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে লেখ, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিটে লেখ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে লেখ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। কত টাকা বলছে? 20,000 টাকা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত টাকা বলছে? 20,000 টাকা। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত বলছে? 20,000 টাকা। ট্রেডিং এর ডেবিট। দেখ ট্রায়াল ব্যালেন্সে 4টে আইটেম ছিল, 4টে আইটেম পোস্টিং করলো, কোনটা কোথায় বসে পোস্টিং করালাম। এবার প্রথম অ্যাডজাস্টমেন্ট কি বলছে? ক্লোজিং স্টকের ভ্যালু 25,000 টাকা। আমি শিখিয়েছিলাম ক্লোজিং স্টক কি? আমাদের বিজনেসের অ্যাসেট, তাই তো? তাহলে অ্যাসেট সাইডে লিখবো ক্লোজিং স্টক 25,000 টাকা। ক্লোজিং স্টক আমাদের অ্যাসেট, তাই ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখবো ক্লোজিং স্টক কত? 25,000 টাকা। অ্যাসেট সাইডে লিখ ক্লোজিং স্টক 25,000 টাকা। ক্লোজিং স্টক আমাদের অ্যাসেট, তাই আমরা অ্যাসেট সাইডে লিখবো ক্লোজিং স্টক 25,000। অ্যাসেট কোথায় বসে? ব্যালেন্স শিট, জানি সেটা। আচ্ছা, ডবল পোস্টিং। একটা অ্যাডজাস্টমেন্ট মানে ডবল পোস্টিং। ঠিক আছে? একটা অ্যাডজাস্টমেন্ট মানে ডবল পোস্টিং। ঠিক আছে? তো একটা পোস্টিং তো এখানে হলো।
ক্লোজিং স্টকের আরেকটা পোস্টিং কি করতে হয়, ক্লোজিং স্টক যেই স্টকটা আমরা এবছর যেই গুডস গুলো এবছর বেচতে পারিনি নেক্সট ইয়ারে বেচবো তাকে বলে ক্লোজিং স্টক, তাই তো? তাহলে পরের বছর বেচবো তো পরের বছর খরচা হবে, তাহলে আমি এই বছরে কেন খরচা দেখিয়েছি মানে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে তুই দেখিয়েছিস ওপেনিং স্টক আর পারচেস মানে কত, তুই 2,10,000 টাকার গুডস কিনেছিস, তুই 2,10,000 টাকা খরচা দেখিয়েছিস, তার মধ্যে তুই কত টাকার গুডস এবছর ইউজ করতে পারিস নি, 25,000 টাকা। তো কবে ইউজ করি, পরের বছর। তা পরের বছর যদি ইউজ করিস তাহলে পরের বছর খরচা হবে, এবছর কেন খরচা হবে? তাই এবছর খরচাটা কমাতে হবে, কমাতে গেলে কে দিকে লিখবো, কি লিখবো, বাই ক্লোজিং স্টক কত ছিল 25,000 লিখে দে, ক্লোজিং স্টক 25,000। 25,000 হয়ে গেল ক্লোজিং স্টক। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট এবং লাস্ট অ্যাডজাস্টমেন্ট করবো, অঙ্কটা শেষ করে দেবো, ঠিক আছে? কি বলছে, ডিউরিং দ্য ইয়ার গুডস কস্টিং রুপিস 40,000। এই এন্ট্রিটা কমন এন্ট্রি মনে পড়ছে তোরা 11-এ যারা পড়েছিলি, 11 ফাইনাল, এই এন্ট্রিটা খুব সুন্দর এন্ট্রি ছিল, খুব মজাদার এন্ট্রি ছিল। বলছে ডিউরিং দ্য ইয়ার গুডস কস্টিং রুপিস 40,000 ওয়ার লস্ট ডিউ টু ফায়ার, ঠিক আছে? তার মানে তোর গোডাউন, তোর 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 বিজনেসে যত টাকার গুডস ছিল, ঠিক আছে, গুডস গুলো কোথায় থাকে, গোডাউনে থাকে। তা গোডাউনে যত টাকার গুডস ছিল কস্ট প্রাইসে, তার মধ্যে 40,000 টাকার গুডস নষ্ট হয়ে গেছে, ডিউ টু ফায়ার। কেন নষ্ট হয়েছে, কি করে গুডস গুলো নষ্ট, 40,000 টাকার গুডস আগুনে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আগুন লেগে তোর গুডস গুলো নষ্ট হয়ে গেছে। বলছে অ্যান্ড নাথিং কুড বি রিকভার ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি, তুই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 1 টাকাও পাসনি। এখন স্যার কেন টাকা পাইনি, তোর ইন্স্যুরেন্স করা ছিল না। তোর ইন্স্যুরেন্স করা না থাকলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে? ইন্স্যুরেন্স করা না থাকলে ইন্স্যুরেন্স টাকা দেবে? তুই তোর নিজের হেলথের উপর মেডিক্লেম করিসনি, তা তুই মেডিক্লেম পাবি কখনো? সিম্পল ব্যাপার। তা তোর বিজনেসের যে গোডাউনে যে স্টক থাকে, স্টকে তো ইন্স্যুরেন্স করতে হবে, তুই ইন্স্যুরেন্সই করিসনি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থোড়াই টাকা দেবে? টাকা দেয়। আচ্ছা, আমরা আমরা ক্লাস 11 থেকে শিখেছি, এটা তো জানিস নর্মাল জিনিস, ব্যবসায় লস দু রকমের হয়, জানিস তো? ব্যবসায় লস দু রকমের হয়, নর্মাল লস হয়, একটা অ্যাবনর্মাল লস, একটা নর্মাল লস হয়, একটা অ্যাবনর্মাল লস। তো কি মনে হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝবি। গোডাউনে আগুন লেগে গেছে, গোডাউনে তোর আগুন লেগে গেছে, এটা কি মনে হয়, এটা কি নর্মাল লস না অ্যাবনর্মাল লস? এবার তুই না জানিস, আমি বুঝাবো কাকে নর্মাল বলে কাকে অ্যাবনর্মাল বলে। নর্মাল লস কাকে বলে, যেটা সব দোকানে মানে যেটা সবার সঙ্গে হবে তাকে বলে নর্মাল লস। বুঝতে পারিস নর্মাল লস কাকে বলে? নর্মাল লস যেটা সবার সঙ্গে হবে, ঠিক আছে? আজকে তোর দোকানে আগুন লেগেছে বলে তার পাশের দোকানে আগুন লাগবে এমন কোনো কথা আছে? আজকে তোর দোকানে আগুন লাগলে পাশের দোকানে আগুন লাগবে এমন কথা আছে না। এটাকে অ্যাবনর্মাল লস কাকে বলে আর নর্মাল লস কাকে বলে? নর্মাল লস যেটা সবার সঙ্গে ঘটবে তাকে বলে নর্মাল, আর অ্যাবনর্মাল লস যার মানে তার সঙ্গেই ঘটবে। এই তোর দোকানে চুরি হয়েছে, তো তোর দোকানে চুরি হলে কি পাশের দোকানে চুরি হবে না, এমন কোনো কথা আছে না। তাহলে নর্মাল লস আর অ্যাবনর্মাল লস ডিফারেন্সটা বুঝতে হবে। নর্মাল লস যেমন কি, যেমন ধর সাপোজ ধর আমি তোকে বলছি, জানিস আগেও শিখেছিস নর্মাল লস কাকে বলে। যেমন দেখবি বাড়িতে দেখবি মায়েরা যখন রুটি করে না, রুটি করে দেখবি আর আটা দেখবি এদিক ওদিক চলে যায়, সরে যায় না? তো চেষ্টা করলেও কিন্তু সরাতে পারবে না, ওটা হবে। ওটা ওটা যেই করুক, যার বাড়িতে করুক না কেন, ওইটা ক্ষতি হবেই। ওই ক্ষতি এড়াতে পারবে না, ঠিক আছে, ওই ক্ষতি এড়াতে পারবে না। যেমন ধর সাপোজ ধর তুই যদি বাড়িতে যদি এখন চা করতে যাস, যেটা উদাহরণ দিই, তুই ধর 1 গ্লাস জল দিয়ে তুই চা করবি, তুই দেখবি চা যখন যখন চা বেরোবে 1 গ্লাস হবে, 1 গ্লাস কমে যাবে। এটা তুই করলেও হবে, ও করলেও হবে, ও করলেও, সবার সঙ্গে কিন্তু এটা হবে। এটা নর্মাল লস, যেটা সবার সঙ্গে হয় তাকে বলে নর্মাল। কিন্তু যেটা তোর সঙ্গে হলো ওর সঙ্গে হলো না, এটাকে অ্যাবনর্মাল বলে। তাহলে বুঝতে পারলি তো, গোডাউনে আগুন লেগে যাওয়া এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল, কি মনে হচ্ছে দেখে? অ্যাবনর্মাল। তুই ভুলে যাস কেন অ্যাবনর্মাল হলো, যে এই যে আজকে তোর গোডাউনে আগুন লেগেছে বলে কি ওর গোডাউনে আগুন লাগবে এমন কোনো কথা আছে না। তাহলে বোঝাই গেল কোনটা অ্যাবনর্মাল। আর আমাদের অ্যাকাউন্টসে অ্যাবনর্মালই আসে, নর্মাল আসে না। অ্যাকাউন্টসে নর্মাল আসে না, অ্যাবনর্মালই আসে, ঠিক আছে? তো বুঝতে পারলি তোর গোডাউনে আগুন লেগে গেছে, কত টাকার গুডস আগুন লেগে গেছে, 40,000 টাকার গুডস আগুন লেগে গেছে, তাই তো? 40,000 টাকার গুডস তোর আগুন লেগে গেছে। তাহলে বল, তোর গোডাউনে যত টাকার গুডস ছিল, তাহলে গুডস কি হয়েছে, বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। কমে গেছে, দুটো কাজ করতে পারিস, দুটো কাজ তুই করতে পারিস। তার মানে তোর গোডাউনে আগুন লেগে গেছে, তো 40,000 টাকার গুডস আগুন লেগে গেছে, এই 40,000 টাকার গুডস কি তুই ইউজ করতে পারলি? তা আমরা কি শিখেছি, ইউজ করতে পারলে তাকেই তো খরচা হবে। ইউজ করতে না পারলে, যদি ইউজ করতে না পারি, ভালো করে শোন, তুই যদি গুডস ইউজ করতে পারিস তখনই তো খরচা হবে। তো গুডস ইউজ করা মানে তুই যে গুডস গুলো কিনিস সেই গুডস গুলো মার্কেটে বেচবি, ওটাতে ইউজ করা হচ্ছে। তুই গুডস গুলো যদি ইউজ করতে না পারিস তাহলে খরচা হবে। আর খরচা যদি না হয় তাহলে 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 তুই ভাব, এখানটায় এই যে এখানে ওপেনিং স্টক 10,000 টাকা দেখিয়েছিস, আর পারচেজ দেখিস 2,00,000 টাকা, টোটাল খরচা কত, 2,10,000। তার মধ্যে 40,000 টাকার গুডস তো তুই বেচতেই পারিসনি, আগুন লেগে গেছে।
তাহলে এইটা কি 40,000 টাকা খরচা দেখানো উচিত? তাহলে আমি তো খরচা দেখিয়ে দিয়েছি। তাহলে কি করা উচিত? খরচাটাকে বাদ দেওয়া উচিত। তাহলে বাদ দেবো কি করে? হয় তুমি পারচেজ থেকে মাইনাস করো, দুটো কাজ হয়। আমি যেটা শিখিয়েছিলাম আগের ক্লাসগুলোতেও করেছিলাম। হয় তুমি পারচেজ থেকে মাইনাস করো, ঠিক আছে? আদারওয়াইজ তুমি অপোজিট সাইডে লিখো। কি বললাম বুঝতে পারলে? হয় তুমি পারচেজ থেকে মাইনাস করো বা অপোজিট সাইডে লিখো। দুটোই ঠিক। দুটোই ঠিক। স্যার আমি পারচেজ থেকে মাইনাস করি কোনো ভুল? কোনো ভুল নয়, কোনো ভুল নয়। পারচেজ থেকে মাইনাস করতে পারিস। আবার তুই পারচেজ থেকে মাইনাস না করলে তুই ক্রেডিট দিকে লিখবি। কোনো সমস্যা নেই। কি বললাম বুঝতে পারলি? এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি ক্রেডিট দিকে কেন লিখবে? তো সিম্পল ব্যাপার। তুই এই 40,000 টাকার গুডস কি তুই ইউজ করতে পেরেছিস? তা ইউজ করতে যদি না পারিস তাহলে কি করে খরচা হয়? খরচা তো হবে না। অথচ তুই খরচা দেখিয়ে দিস ডেবিট দিকে। তাহলে ক্যানসেল, ক্যানসেল করার জন্য ক্রেডিট দিকে লিখবি। কি লিখবো? বাই গুডস লস্ট বাই ফায়ার। লিখ বাই গুডস লস্ট বাই ফায়ার। তাই এটা কি ধরনের লস? অ্যাবনরমাল লস, মাথায় রাখবি। কত টাকা? 40,000 টাকা। আর আমরা তো এটা তো শিখেইছি বল না, তোরা তো জানিস। মানে এই যে আইটেমটা এটা কি ধরনের? এটা অ্যাডজাস্টমেন্টে আছে। অ্যাডজাস্টমেন্ট থাকলে তার কটা পোস্টিং? কত জায়গায়? 2 জায়গায় বসে। তো একটাতে এখানে বললো 40,000। তাহলে তুই অ্যাকচুয়ালি ভাব, এই যে তোর 40,000 টাকার গুডস যে আগুন লেগে গেল, তাহলে তোর তো লস হলো ব্যবসা। লস হলো। তাহলে তোর অ্যাকচুয়ালি লস কত হলো? লস কত হলো? জানিস 40,000 টাকা লস। আমি রিসার্চ করে তো টাকাই দেয়নি। তো লস কত হয়েছে বল? পুরো 40,000 টাকা লস হয়েছে। আর আমরা কি শিখেছি? আচ্ছা এই লসটা, এই যে এই ধরনের যে লস হয়েছে, এই ধরনের লস কোথায় আসে? প্রফিট অ্যান্ড লসে আসে। তো শিখেছি দেখ। এই ধরনের লস কোথায় আসে? প্রফিট অ্যান্ড লসে। এই লসটা প্রফিট অ্যান্ড লসে আসে। তাহলে লস কোথায় বসে? প্রফিট অ্যান্ড লসে কি মনে হয়? ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে? তুই কি মনে হয়? ডেবিট দিকে বসবে। তাহলে কি লিখবি? লেখ অনেকে অ্যাবনরমাল লস লেখে। এটা লিখে দে, অ্যাবনরমাল লসই লিখে দে, অ্যাবনরমাল লস লিখে দে, অ্যাবনরমাল লস। কি লিখবি? অ্যাবনরমাল লস। কত লিখলাম বল? অ্যাবনরমাল লস 40,000 টাকা। কত? বুঝতে পারলি তো? অ্যাবনরমাল লস 40,000 টাকা। তাহলে এন্ট্রি সম্পর্কে বুঝতে পেরেছিস? তোর গোডাউনে 40,000 টাকার গুডস আগুন লেগেছে, তাই তো? তো 40,000 টাকার গুডস আগুন লেগেছে। কেন তুই ক্রেডিট দিকে লিখলি? কারণ এই গুডস ইউজ করতে পারিস না। তাই লিখলি। কিন্তু অ্যাকচুয়ালি গুডস লস্ট বাই ফায়ার তোর কাছে, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, দেখ তোকে যখন বললাম না ক্লোজিং স্টক, তুই কি বলেছিলি? অ্যাসেট। তুই বলছিলি অ্যাসেট। তেমনি গুডস লস্ট বাই ফায়ার তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুই কি বলবি? ট্রেডিং এর ক্রেডিটে লেখে। এটার কোনো অ্যান্সার হলো? গুডস লস্ট বাই ফায়ারটা কি? লস। এক ধরনের ক্ষতি। এটা এক ধরনের লস। ঠিক আছে? লস। আর লস বা ক্ষতি। তাহলে এটা কোথায় আসে? যেকোনো রকমের লস, লস তো এক ধরনের এক্সপেন্সিভ। লস তো এক্সপেন্স। এক্সপেন্স তো ২ রকমের, একটা ডাইরেক্ট হয়, একটা ইনডাইরেক্ট হয়। তাহলে তুই বল এটা কি ধরনের খরচ? ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট? তো ইনডাইরেক্ট খরচ। তাই জন্য পিএল এ। তা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে গুডস লস্ট বাই ফায়ার সেটা কি? তুই বলবি এক্সপেন্সেস বা লস। এবার তুই জানিস এক্সপেন্স বা লস কোথায় বসে। তো হয়ে গেল। এই এন্ট্রি বোঝা গেল, এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কে আর কিছু আছে? এই অঙ্কে আর কি আছে? স্যার এই অঙ্কে আর কিছু নেই। এই অঙ্কে আর কিছু নেই। স্যার অঙ্ক মেলাবো? কি মেলাবে তুই এখানে? এখানে মেলাতে বলেনি তোকে। তোকে তো মেলাতে বলেনি এখানে অঙ্কে, তাই না? তোকে কি মেলাতে বলেছে? মেলাতে বলেনি। তোকে জাস্ট কোনটা কোথায় বসবে এটা জানানো হচ্ছে। তাহলে তুই যত আমরা যখন বইয়ের অঙ্কগুলো করবো না, এই এন্ট্রি বারবার পাবি। এই এন্ট্রিটা বারবার পাবি। ২ নম্বর এন্ট্রি বারবার পাবি। চিন্তা করতে হবে না। এই এন্ট্রিটা পাবি। তাহলে বোঝা গেল গুডস লস্ট বাই ফায়ার। আচ্ছা পরের অঙ্কে চলে আসি। ৬ নম্বর। এই অঙ্ক হয়ে গেল, পাঠ শেষ। ৬ নম্বর অঙ্ক চলে যাবে। চল ধাক্কা, ধাক্কা ৬ নম্বর অঙ্ক ধাক্কা। লেখাগুলো লিখ। লেখাগুলো হলে বল।
কে জিনিস দেখ 6 নম্বর অঙ্কটা বলছে ওপেনিং স্টক দিয়েছে 40,000, পারচেজ বলেছে 2 lakhs আর সেল বলেছে 5 lakhs, তিনটে আইটেম বলে দিয়েছে। গুডস কস্টিং রুপিস 12,000 ওয়ার লস্ট ডিউ টু, ঠিক আছে, বলেছে গুডস কস্টিং রুপিস 12,000 ওয়ার লস্ট ডিউ টু থেফ। তার মানে বুঝতে পারছি লাইনটার মানে 12,000 টাকার গুডস তোর কি হয়েছে, চুরি হয়ে গেছে। 12,000 টাকার গুডস কি হয়েছে, চুরি হয়ে গেছে। বুঝতে পারছিস, চুরি হয়ে গেছে, তাহলে এর এন্ট্রি করবো। আগের অঙ্কটা কি হয়েছে, গুডস লস্ট বাই ফায়ার, আগুন লেগে গেছে। এখানে কি হয়েছে, 12,000 টাকার গুড চুরি হয়ে গেছে। তেমনি ভাব, গুডস চুরি হলে কি হতে পারে, তাহলে তাহলে গুডস যে এই যে গুডস যে চুরি হয়ে গেছে, এটা তো এক ধরনের লস। এটা ধরনের লস, কি ধরনের লস, নর্মাল না অ্যাবনর্মাল লস। তো জানিস তো অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট কি, অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট কি, চুরি আজকে তোর দোকানে হয়েছে বলে পাশের দোকানে চুরি হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে তো। তো বুঝতে পারছিস, তোর দোকানে গুডস চুরি হয়ে গেছে, তার মানে এটা বোঝার চেষ্টা কর, তাহলে এটা কি ধরনের লস, এটা হচ্ছে এক ধরনের অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট অলরেডি জেনে গেছে, আমরা করবো, ঠিক আছে তো। গুডস কস্টিং রুপিস 10,000 ওয়ার লস ডিউ টু লিকেজ কনসিডার অ্যাজ নর্মাল লস। তার মানে 10,000 টাকার গুডসকে ডিউ টু লিকেজ, লিক হয়ে গেছে, ঠিক আছে, 10,000 টাকার গুডস লিক হয়ে গেছে, কনসিডার অ্যাজ নর্মাল লস। এর কোন ট্রিটমেন্ট হবে, নর্মাল লসের কোন ট্রিটমেন্ট, অ্যাকাউন্টসের কোন ট্রিটমেন্ট নেই নর্মাল লসের, ঠিক আছে। ঠিক আছে, এর ট্রিটমেন্ট নেই মানে কি, দেখ সিম্পল ব্যাপার। একটা ব্যবসা যদি নর্মাল লস হয় না, সেই নর্মাল লসের টাকা কার থেকে তোলে, একটা তার কেউ যার বিজনেস করছে, তার বিজনেসে কোনো নর্মাল লস হয়, নর্মাল লসের টাকাটা কাস্টমারের থেকে তোলা হয়। নর্মাল লসের টাকা কাস্টমার থেকে তোলা হয়, কিন্তু অ্যাবনর্মাল লসের টাকা কাস্টমার থেকে তোলা হয়। কি বললাম বুঝতে পারলি, নর্মাল এই যেটা তোকে উদাহরণ দিলাম, ধর সাপোজ ধর চা তৈরি করছে, ঠিক আছে, চা করছে, চা করার সময় চা তৈরি করছে, তো কিছুটা যে যে নষ্ট হয়ে গেল, ওর ভরপুরটা কাস্টমার থেকে তোলা হয় টাকা। কিন্তু অ্যাবনর্মাল লস হলে, দোকানে আগুন লেগে গেলে, কোটি কোটি টাকার মাল ছিল নষ্ট হয়ে গেলে, ওই টাকা কাস্টমার থেকে তোলা হয় না। তা নর্মাল লসের টাকা কাস্টমার থেকে রিকভার করা হয়, কিন্তু অ্যাবনর্মাল লসের টাকা কিন্তু কাস্টমার থেকে রিকভার করা হয়, ঠিক আছে। তো এটার কোনো ট্রিটমেন্ট করতে হবে না। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ক্লোজিং স্টক ওয়াজ ভ্যালুড 20,000 টাকা, তাহলে বুঝতেই পারলি দুটো পয়েন্ট করতে হবে। প্রথমে একটা করে ওপেনিং স্টক 40,000 লিখ, লিখ 6 নম্বর অঙ্ক, ওপেনিং স্টক 40,000 টু ওপেনিং স্টক 40,000, পারচেস কত বলছে, 2 lakhs, লিখ পারচেস 2 lakhs, লিখ পারচেস 2 lakhs। পারচেস কত লিখলাম, পারচেস 2 lakhs। আর কি বলছে, সেলস, সেলস লাখ 5 lakhs। জানিস তো কোথায় বসে, ট্রেডিং এর গেইটে বসে। সেলস কত, 5 lakhs হয়ে গেল। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট কি বলেছে প্রথমটা, 12,000 টাকার গুডস লস ডিউ টু থেফট, মানে 12,000 টাকার গুডস কি হয়েছে, চুরি হয়ে গেছে। তাহলে এটা কি ধরনের লস, এটা তো এক ধরনের অ্যাবনর্মাল লস। আর অ্যাবনর্মাল লস কোথায় বসে, আগের অঙ্কেই করলাম, এটা তো আমার এক ধরনের খরচ, ঠিক আছে। কি ধরনের খরচ, ইনডাইরেক্ট খরচ। তো কোথায় বসবে, পিএল এ ডেবিটে, পিএল এ ডেবিটে লেখ গুডস লস ডিউ টু থেফট। বা তুই অ্যাবনর্মাল লস, ডাইরেক্ট অ্যাবনর্মাল লস লিখতে হবে না, লিখ অ্যাবনর্মাল লস, পিএল এ ডেবিটে লেখ টু অ্যাবনর্মাল লস। কত টাকা বল, 12,000 টাকা, 12,000 টাকা বলেছে। এবার 12,000 টাকা এটা আমার খরচা লিখলাম, ঠিক আছে তো। কিন্তু ব্যাপারটা দেখ, যেটা আমি আগের অঙ্কেও বললাম, ওপেনিং স্টক কত দেখিয়েছি আমরা, 40, আর পারচেস দেখিয়েছি কত, 2 লাখ, টোটাল 2,40,000 টাকা আমি খরচ দেখিয়েছি, 2,40,000 টাকা আমি খরচ দেখিয়েছি। তার মধ্যে 12,000 টাকার গুডস আমার চুরি হয়ে গেছে। তাহলে যেই গুডসটা চুরি হয়ে গেল, সেই গুডস কি আমি ইউজ করতে পারলাম, না, সেই গুডস আমি ইউজ করতে পারলাম না। তো যেই গুডস ইউজ করতে হবে সেটা কি খরচ হতে পারে, না খরচ হয়নি, তাহলে খরচটাকে আমার ক্যান্সেল আউট করতে হবে, ঠিক আছে। তাহলে ক্যান্সেল করতে গেলে কি করতে হবে, অপোজিট সাইডে লিখতে হবে, কেইটে লেখ বাই গুডস লট বাই থেফট। কত টাকা, 12,000 টাকা, ঠিক আছে, হয়ে গেল, পয়েন্ট হয়ে গেল কমপ্লিট। এবার কি বলেছে, আর কি বলেছিল, ক্লোজিং স্টক বলেছিল 20,000, এটা জানিস করতে হবে কি, ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক আমাদের কাছে কি ব্যবসায়, অ্যাসেট, অ্যাসেট সাইডে ক্লোজিং স্টক 20,000, অ্যাসেট সাইডে ক্লোজিং স্টক 20,000।
আর একটা কথায় বসে, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসে। এটা বহুবার বুঝেছি, আর বলতে হবে না কেন ট্রেডিং এ ক্রেডিটে বসে। লাইক বাই ক্লোজিং স্টক 20,000। আর কেউ ছিল না, আর কিছু নেই, অঙ্কটা শেষ। আর কোনো পোস্টিংও নেই, কোনো দরকার নেই। তাহলে কত নম্বর হলো? 6 নম্বর অঙ্কটা হলো। 7 নম্বর অঙ্কটা দেখ। 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা যে দিয়েছে না, শুধুমাত্র ট্রেডিং এর আইটেমই দিয়েছে। দেখ 7 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্সট্রাক্ট অফ ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31 মার্চ 2026। ঠিক আছে, ওপেনিং স্টক দিয়েছে, পারচেস দিয়েছে, নতুন একটা পয়েন্ট যেটা পারচেস রিটার্ন দিয়েছে। ঠিক আছে, পারচেসের পর কি দিয়ে? পারচেস রিটার্ন দিয়েছে আর সেল দিয়েছে। চল অঙ্কটা আরম্ভ কর, 7-এরটা। 7 নম্বর অঙ্কটা কি দিয়ে দেখ করছি, হ্যাঁ। ওপেনিং স্টক বলে 10,000 টাকা, লেখ ওপেনিং স্টক। জানিস কোথায় বসে? ট্রেডিং এর টেবিলে লেখ টু ওপেনিং স্টক 10,000। কি বলে ধরো পারচেস 1,20,000 টাকা, লেখ পারচেস। ট্রেডিং এর টেবিলে লেখ টু পারচেস 1,20,000। ইনারে লিখবি, হ্যাঁ ইনারে লিখবি, পারচেসটা ইনারে লিখবি 1,20,000। আমরা যে যতগুলো অঙ্ক করলাম না, একটা অঙ্ক পাইনি রিটার্ন। এই অঙ্কে দেখ রিটার্ন দিচ্ছে, পারচেস রিটার্ন, দেখিস তো? তো পারচেস রিটার্ন, এই দেখ এখানে লিখে দেখিস তো, পারচেস রিটার্ন। পারচেস রিটার্নে আমি পাশে একটা স্ল্যাশ দিয়ে লিখলাম, এরই আর একটা নাম আছে। কি নাম জানিস? রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড। তো কোনো কোনো অঙ্কে পারচেস রিটার্নের জায়গায় রিটার্ন আউটওয়ার্ড কথাটাও লেখা থাকতে পারে। কোনো কোনো অঙ্কে পারচেস রিটার্নের জায়গায় রিটার্ন আউটওয়ার্ড কথাটাও লেখা থাকতে পারে। রিটার্ন আউটওয়ার্ড কথা বলছে 12,000 টাকা। তাহলে তাহলে তুই ভাব, তুই 1,20,000 টাকার গুডস কিনেছিস, তার মধ্যে 12,000 টাকার গুডস খারাপ বেরিয়েছে, তুই গুডস গুলো কোনো কারণে গুডস গুলো তুই ফেরত দিয়েছিস। তাহলে তোর পারচেস কি 1,20,000? 1,20,000 আছে নাকি স্যার 1,20,000 টাকার গুডস কিনেছিল, তারপর 12,000 টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছে? তাহলে পারচেস তখন কমে গেল। তাহলে মাইনাস করতে হবে। তাহলে 1,20,000 থেকে 12 বাদ। এখানে মাইনাস দিয়ে শুধু রিটার্ন লিখলেই হবে, শুধু রিটার্ন। 12,000 টাকা, 1,20,000 থেকে 12 বাদ দিলে কত হলো? 1,08,000। ঠিক আছে, আর কি বলেছিল বল? সেলস, সেলস বলেছিল 5 লাখ। ট্রেডিং এর কেইটি লেখ বাই সেলস 5 লাখ। লিখেছিস? আর কি বলছে লাস্ট পয়েন্ট, একটাই অ্যাডজাস্টমেন্ট করেছিল অঙ্কে, ক্লোজিং স্টক 25,000। জানিস তো ক্লোজিং স্টক কি? ক্লোজিং স্টক আমাদের ব্যবসার অ্যাসেট। অ্যাসেট এলে ক্লোজিং স্টক 25,000। অ্যাসেট সাইড এলে ক্লোজিং স্টক, অ্যাসেট সাইড এলে ক্লোজিং স্টক 25,000। ঠিক আছে, অ্যাসেটে লিখলাম ক্লোজিং স্টক কত? 25,000। ঠিক আছে, কিন্তু ক্লোজিং স্টক আর একটা কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট এলে ক্লোজিং স্টক লেখ বাই ক্লোজিং স্টক কত? 25,000। এটাও ফুল ফেজ সাম নয়, তাই আমি এটা মেলানোর চেষ্টা করছি। যেটা ফুল ফেজ সাম সেইগুলোই মেলাবো। 7 নম্বর অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে তো, এবার দেখ কি বলেছে। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, পড়ছি গো, এটাও এক্সট্রা ট্রায়াল ব্যালেন্স বলেছে। 8 নম্বর অঙ্কটা বলছে
পারচেসেস ব্র্যাকেটে বলছে অ্যাডজাস্টেড, পারচেসের ব্র্যাকেটে একটা কথা বলেছে, কি কথা বলেছে, পারচেসের ব্র্যাকেটে অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেড মানে জানিস, এই যে পারচেসের মধ্যেই অ্যাডজাস্ট করা আছে, মানে ক্লোজিং স্টকটা এর মধ্যেই অ্যাডজাস্ট করে রেখে, মানে পারচেসের সঙ্গে অ্যাডজাস্টেড কথা লেখা মানে এটা হচ্ছে নেট পারচেস, অর্থাৎ ওই ক্লোজিং স্টক এর সঙ্গে মাইনাস করে দিয়েছে। বুঝতে পারলি তো কি বললাম? এই পারচেসের ব্র্যাকেটে অ্যাডজাস্টেড কথা লেখা আছে, তার মানে এর মধ্যেই কিন্তু ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট করা আছে। ঠিক আছে তো? 8 নম্বর অঙ্ক এটাই বলেছে। এই যে 93,000 টাকা পারচেস দেখতে পাচ্ছিস, এর মধ্যেই ক্লোজিং স্টক ওরা অ্যাডজাস্ট করে দিয়েছে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিয়েছে। আর এখানে দেখ ট্রায়াল ব্যালেন্স একটা স্টক দিয়ে, স্টকটা কি স্টক, এটা ক্লোজিং স্টক। এটা কি স্টক? ক্লোজিং স্টক। আমি এটাই আগের ক্লাসে বলতে চাইছিলাম, যদি ট্রায়াল ব্যালেন্স যদি ক্লোজিং স্টক দেয়, তা ট্রায়াল ব্যালেন্সের পোস্টিং কটা হয়? একটাই পোস্টিং হয়। ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক দিয়েছে, তো ক্লোজিং স্টক বলতে কি বুঝি? অ্যাসেট। তাহলে ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক কি, যেটা অ্যাসেটে বসে, সিম্পল ব্যাপারটা অ্যাসেটে বসে। মানে এটা কিন্তু ডবল পোস্টিং হলো না, এটা একটাই পোস্টিং হবে, ট্রায়াল ব্যালেন্সে একটাই পোস্টিং। ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং, যদি কোশ্চেন পেপারে যদি ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক দিয়ে দেয়, তো ওটা অ্যাসেট সাইডে বসাবে, হয়ে গেল। আর পারচেসের সঙ্গে অ্যাডজাস্টেড কথা লিখে দিয়েছে, তার মানে কি এর মধ্যেই ক্লোজিং স্টকটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে, লিখেছে না ক্লোজিং স্টক, ওর মধ্যে ক্লোজিং স্টক ওর মধ্যে অ্যাডজাস্ট করা আছে। হ্যাঁ, যদি অ্যাডজাস্টেড না লেখা থাকো তাহলে এখানে ক্লোজিং স্টক বলতো, তাহলে এখানে ক্লোজিং স্টক এখানে না বলে অ্যাডজাস্টমেন্ট বলতো। বুঝতে পারলি কি বললাম? এমনি তোরা আগে শিখে অ্যাডজাস্টেড পারচেস কি করে বের করতে হয়। ওপেনিং স্টকের সঙ্গে পারচেস যোগ করে ক্লোজিং স্টক বাদ দিতে হয়, তাকে বলে অ্যাডজাস্টেড পারচেস। ওপেনিং এর সাথে পারচেস যোগ করে ক্লোজিং বাদ দিতে হয়। ঠিক আছে তো? অলরেডি ক্লোজিং তো বাদ দিতে হয়। আমরা কি শিখেছিলাম, যে ক্লোজিং স্টক হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি এই বছর ইউজ করতে পারিনি, পরের বছর যেই গুডস গুলো বেচবো, তা পরের বছর বেচবো বলেই তো আমরা ক্লোজিং স্টক কেন মাইনাস করছিলাম, কারণ এবছর ইউজ করতে পারিনি তাই মাইনাস করছিলাম। ওরা বললো আমি মাইনাস করে দিয়েছি, বললো ওরা কোশ্চেনে বলেছে আমি তোমাকে মাইনাস করেই দিয়েছি। তাই পারচেস, অ্যাডজাস্টেড পারচেস মানেই হচ্ছে তোর ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং, অর্থাৎ ক্লোজিং স্টকটা ওরা মাইনাস করে দিয়েছে, এটাকে বলে অ্যাডজাস্টেড পারচেস। ঠিক আছে? তো যদি কোশ্চেন পেপারে অ্যাডজাস্টেড পারচেস দেখতে পাস, ঠিক আছে তো, সেই অঙ্কে কিন্তু ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কোথায় থাকবে? ট্রায়াল ব্যালেন্সে থাকবে। ট্রায়াল ব্যালেন্সে থাকবে, অ্যাডজাস্টমেন্ট বলবে না সেই অঙ্কে, ট্রায়াল ব্যালেন্স থাকবে। আর ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক আছে, তো ক্লোজিং স্টক মানে অ্যাসেট, একটাই পোস্টিং। ঠিক আছে? তুমি অঙ্কটা করে ফেল, কিছুই নেই। না করলেও হবে, বিএল এর আইটেম নেই কিছু। 8 নম্বর অঙ্কটা কি বলে দেখ ভালো করে পড়। হ্যাঁ হ্যাঁ। না না, 8-এরটাই তো করছি, 7-এরটা করে। আচ্ছা দেখ, পারচেস বলবো 93,000 লেখ, ডেবিট দিকে লেখ পারচেস, ডেবিট দিকে লেখ পারচেস 93,000, পারচেস লেবো কত? 93,000। ঠিক আছে, লিখে দিলাম পারচেস 93,000। সেল কত বলছো? সেল 5 lakhs। হ্যাঁ ভাই, সেল বলে দে 5 lakhs, ক্রেডিট দিকে লেখ বাই সেলস 5 lakhs। নেক্সট কি বলেছিল? স্টক, এই যে স্টকটা বলছে কি স্টক? ক্লোজিং স্টক, বারবার বলছি কিন্তু ক্লোজিং স্টক। ঠিক, ক্লোজিং স্টক 25,000। ক্লোজিং স্টক কোথায় বসে? ব্যালেন্স শিট অ্যাসেটে বসে। আর কি পোস্টিং করা তো শেষ। জাস্ট মানে আমি কি, এটা তো ফুল ফেস সাম না, মানে এরকম যদি আইটেম তুই পরীক্ষায় পাস, তখন কোনটা কোথায় বসাবি সেটা ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এটা 9 নম্বর অঙ্ক না, এখানে একটু ভুল করে লেখা আছে 9 নম্বর। 9 নম্বর না, আমি বলেছি কত নম্বর অঙ্কটা, তার 1 মিনিট, 1 মিনিট একটু রাইট নি। এই যে এখানে ছিল না 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর একটা অঙ্ক ছিল দেখিস, 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দেখিস তো? তো 5 নম্বর অঙ্কে এখানে এখানে লিখেছে কোশ্চেন নাম্বার 9, এখানে কি লেখা আছে? অ্যাজিউম ইন প্রিভিয়াস কোশ্চেন নাম্বার 5। মানে বলতে পারলি এটা কি লিখলাম? অ্যাজিউম কোশ্চেন নাম্বার 5 মানে 5 নম্বর কোশ্চেনে যদি এই অ্যাডজাস্টমেন্ট থাকতো তাহলে তোমার অ্যান্সার কি হতো, এটা জানতে চাইছে। আমার কথাটা শুনলি কি বলেছে? বলেছে 5 নম্বর কোশ্চেনে, কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে যদি এই অ্যাডজাস্টমেন্ট থাকতো তোমার অ্যান্সারটা কি চেঞ্জ হতো। তাহলে 5 নম্বর কোশ্চেনটা দেখ কি করেছিল আমাকে একটু বল। আমি 1 মিনিট বলেছি 5 নম্বর কোশ্চেনটা, 1 মিনিট খাতাটা আমি টুকে নিই। তোর তো টোকাই আছে, জাস্ট আমাকে একটু, আমি একটু দেখে দেখে টুকে নিচ্ছি 5 নম্বর কোশ্চেনটা কি ছিল। ওরা বলতে দিয়েছে যে 9 নম্বর কোশ্চেন বলেছে, 9 নম্বর কোশ্চেন একটা পয়েন্ট বলেছে, বলছে মনে করো 5 নম্বর কোশ্চেনে যা ছিল পুরো সেম পয়েন্ট আছে, শুধু এই একটা পয়েন্ট যদি আমি অ্যাড করি, তাহলে ওই
5 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কি দাঁড়াবে? বুঝতে পেরেছি কি বলেছে? আচ্ছা লিখে নি 5 নম্বর কোশ্চেনটা কি ছিল? ওপেনিং স্টক মানে লেখা ছিল তোদের, দেখে নে ওপেনিং স্টক কত ছিল? ওপেনিং স্টক 10,000, তাই তো ছিল? একটু দেখে বলিস। পারচেস ছিল কত? 2 লাখ টাকা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত ছিল? 20,000 টাকা। লাইক ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 20,000 টাকা। সেল কত ছিল? সেলস দেখ, সেলস ছিল 5 lakhs। আর গুডস লস বাই ফায়ার কত ছিল? 40,000। আর ক্লোজিং স্টক কত ছিল? 25,000। এই তো ছিল। আর ক্লোজিং স্টক অ্যাসেট সাইডে 25,000 ছিল। আর পিএল এর ডেবিট একটা ছিল অ্যাবনর্মাল লস, পিএল এর ডেবিট দিকে ছিল অ্যাবনর্মাল লস, কত ছিল? 40,000। এই তো ছিল। এবার কোশ্চেন আমি আবার পড়ছি কি বলতে চাইছি। ওরা কোশ্চেনে বলেছে, দেখ ভালো করে দেখ কি লিখেছে, কোশ্চেন নাম্বার 9, অ্যাজিউম ইন প্রিভিয়াস কোশ্চেন নাম্বার 5, মানে ধরে নেওয়া হচ্ছে 5 নম্বর কোশ্চেনে একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে, মানে 5 নম্বর অঙ্কটা আমি করলাম, দেখালাম তো 5 নম্বর অঙ্ক, বলছে যদি ওই 5 নম্বর অঙ্কে যদি এই অ্যাডজাস্টমেন্টটা আরো একটু অ্যাড থাকতো, যদি এই অ্যাডজাস্টমেন্ট থাকতো তাহলে তোমার অ্যান্সারটা কি হতো? এটা করেছিস তোরা? সিম্পল জিনিস করেছিস। বলছে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড দ্য ক্লেম, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড দ্য ক্লেম ফর ₹27,000 ইন ফুল সেটেলমেন্ট। এবার ধর তোর গোডাউনের না ইন্স্যুরেন্স করা ছিল, তোর যদি গোডাউনের ইন্স্যুরেন্স করা থাকে তখন তো তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাবি। তোর যদি ইন্স্যুরেন্স করা থাকে তখন তুই জানাতে পারবি, তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়েছিস যে তোর গোডাউনে আগুন লেগে গেছে, ঠিক আছে? তো ওরা এসে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসে কি করবে? ইন্সপেকশন করবে, ইন্সপেকশন করবে, তারপর তোকে ক্লেম দেবে। তার আগে ক্লেম দেবে না, আগে ইন্সপেকশন করবে যে তুই নিজে 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 আগুন লাগিয়ে দিসনি, ইচ্ছা করে তো আগুন লাগিয়ে দিসনি, ঠিক আছে? ওরা সমস্ত কারণগুলো যাচাই করবে, যাচাই করে দেখবে, যদি সত্যি তোর পাওয়ার থাকে তাহলে তোকে অবশ্যই ক্লেমটা করবে, ক্লেম দেবে, ঠিক আছে? তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড দ্য ক্লেম ফর ₹27,000 ইন ফুল সেটেলমেন্ট, তার মানে তোকে ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা দিচ্ছে? 27,000 দিচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানি তোকে কত টাকা দিবে? 27,000। কিন্তু তোর লস কত হয়েছে? লস কত হয়েছে? 40,000 লস হয়েছে, ঠিক আছে? 40,000 লস হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাচ্ছিস কত তুই? 27,000। আচ্ছা টাকাটা কি হাতে পেয়ে গেছিস? যদি টাকাটা তুই হাতে পেয়ে যাস তখন ব্যাংকের সঙ্গে টাকাটা যোগ করবি। তুই ওই টাকাটা পেয়ে যাস তখন ব্যাংকের সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো টাকাটা পাসনি, বলছি ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড, বলেছে অ্যাডমিটেড দ্য ক্লেম, ক্লেমটা অ্যাডমিট করেছে, ঠিক আছে? তুই টাকাটা এখনো পাসনি, টাকাটা তুই পাবি। আর আমরা যে জিনিসটা পাবো তাকে কি বলা হয়? ফিউচারে পাবো, অ্যাসেট। তাই এটা, এই যে এটা কত? 27,000 টাকা অ্যাসেট, এটা অ্যাসেট, 27,000 টাকা অ্যাসেট। অ্যাসেট সাইডে লিখবি কি? ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড, লিখ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড, অ্যাসেটে লিখবি ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড 27,000। তাহলে কি লিখলাম? ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড 27,000, মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তুই জানিয়েছিস, ঠিক আছে? ও তারপর তোকে ক্লেমটা অ্যাডমিট করেছে, বলছে ঠিক আছে তুমি ক্লেম পেতে পারো। তাহলে এই টাকাটা এখনো তোর হাতে এসে পৌঁছয়নি, পৌঁছবে কদিন পরে পৌঁছবে। তাহলে যেই জিনিসটা আমরা এখনো পাইনি, আমরা পাবো, এটা আমাদের কাছে অ্যাসেট। তাই এটা অ্যাসেট সাইডে লিখলাম ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড, ঠিক আছে? তাহলে কত? 27,000, ঠিক আছে? এইবার এইবার তোর লস কত হয়েছিল অঙ্কে? হ্যাঁ হ্যাঁ, 40,000 তোর লস হয়েছে, লস এখানে 40,000 দিচ্ছে, দাঁড়া, 40 ছিল তোর লস, ছিল 40,000। তাহলে তোর গোডাউনে আগুন লেগে 40,000 টাকার গুডস আগুন লেগে, এবার ইন্স্যুরেন্স কোম্পানি তোকে 27,000 টাকা দিয়ে দিয়েছে,
তো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে তুই ২৭,০০০ টাকা পেয়েছিস, ঠিক আছে? ২৭,০০০ টাকা পেয়েছিস। তাহলে তুই ভাব, তুই ৪০,০০০ টাকা লস হয়েছিল, তুই ২৭,০০০ টাকা পেলি। তাহলে তোর অ্যাকচুয়ালি লস কত হয়েছে? ১৩,০০০ টাকা। তাহলে এইখানে কি করে লিখবো? এই যে ৪০,০০০ টাকা, যে ৪০,০০০ টাকা এখানে লিখবো না, ৪০,০০০ টাকা ইনারে লিখতে হবে। তার থেকে মাইনাস করবি কি? ওই ইন্স্যুরেন্স ক্লেম অ্যাডমিটেড বা ইন্স্যুরেন্স ক্লেম লেখ। কত? 27,000 বাদ দিয়ে কত হলো? 13,000। এই ছিল প্রশ্ন। মানে এই পার্টিকুলার এইটা যেন কি, ঠিক আছে? এইটা যেন কি, এটা তোকে বলে দিলাম, ঠিক আছে? আমাদের যে বই আছে, ঠিক আছে? সেই বইয়ের কত নম্বর পাতার? 94 পাতার ১ নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? পেজ নাম্বার 94 এর ১ নম্বর অঙ্কটা করাবো। দেখতে পাচ্ছি, দেখ চ্যাপ্টার 10, চ্যাপ্টারের নাম কি? ফাইনাল অ্যাকাউন্ট অফ ট্রেডিং কনসার্ন, ঠিক আছে? তো দেখ কোশ্চেনটা দেখতে পাচ্ছিস ১ নম্বর অঙ্কটা। ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ গ্লোবাল ট্রেডার্স, ঠিক আছে? অ্যাজ অন 31 মার্চ 2017, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স তোকে দিয়ে দিয়েছে। তো দেখ একটা ডেবিট ব্যালেন্স, একটা ট্রায়াল ব্যালেন্স যেমন ডেবিট দিক হয়, ক্রেডিট দিক হয়, ওরা দিয়ে দিয়েছে। ডেবিট দিক, ক্রেডিট দিক দিয়ে দিয়েছে। এবার ওরা কি বলতে চাইছে দেখ, ওরা তোকে বলেছে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে দাও আর ব্যালেন্স শিট করে দাও। তার মানে ট্রেডিং করতে বলে, ট্রেডিং করতে পারে, পিএল আর ব্যালেন্স শিট করতে বলেছে। তার মানে পিএল করতে বললে ওকে কি বলে দিতে হবে? জিপি বলতে হবে। নাহলে পিএল করবো কেউ? জিপি তো বলতে হবে, কারণ ট্রেডিং থেকে জিপি বার করি আর পিএল থেকে এন্ট্রি বের করি। তার মানে আমাকে প্রফিট অ্যান্ড লস খুলতে বলেছে। প্রফিট অ্যান্ড লস করতে গেলে, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস করতে গেলে দেখো, মাঝখানে দেখতে, প্রফিট অ্যান্ড লস করতে বললে তোকে জিপি বলতেই হবে। দেখ ওরা, দেখ কোশ্চেন, দেখ জিপি বলেছে। আর জিপি কোন দিক বলবে? ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকেই বলবে। জিপি বললে ক্রেডিট দিকে বলবে। দেখ, দেখ ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে দেখ কত বলে জিপি বলেছে, ১০,০০০ টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো অঙ্কটা আরম্ভ, ঠিক আছে? একটা ভালো দাগ কাট, মানে তোর একটু বড় অঙ্ক ওটা, ১ নম্বর অঙ্ক, ঠিক আছে? তো প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ, লেখ, লেখ ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ কি নাম ছিল? নাম ছিল হচ্ছে তোর গ্লোবাল ট্রেডার্স। লিখবি ইন দা বুকস অফ গ্লোবাল ট্রেডার্স, ঠিক আছে? তার নিচে লিখবো কি? ট্রায়াল, সরি কি বলুন, ট্রেডিং অ্যাকাউন্ট। লেখ ট্রেডিং অ্যাকাউন্ট। দাদা ১ মিনিট, ১ মিনিট। কি বলেছি নিচে? হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস খুলতে হবে। প্রফিট অ্যান্ড লস আমি ভুল করে ট্রেডিং লিখে দিয়েছি। প্রফিট অ্যান্ড লস খুলতে বলেছে। নিচে লিখবো কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। পুরো লিখবো, অ্যাকাউন্ট কথাটা পুরো কথাটা লিখবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক তার নিচে লিখবো কি? ফর দ্য ইয়ার এন্ড। তো আমাদের অঙ্কে ফর দ্য ইয়ার এন্ড এর কত হবে? ফর দ্য ইয়ার হবে ৩১/৩/১৭। ৩১/৩/১৭। ফর দ্য ইয়ার এন্ডেড ৩১শে মার্চ ২০১৭। এবার দাগ কাট প্রফিট অ্যান্ড লসে। মোটামুটি হাফ পাতা তো হবেই, লাগবেই, হাফ পাতা লাগবেই প্রফিট অ্যান্ড লস খুলতে। অনেক আইটেম আছে জানিস। আস্তে কথা বলিস না কেউ, কথাটা বলিস না কেউ, আস্তে কথা বলিস না কেউ, কথা বলিস না।
তাহলে কি হলো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দাগটা কাটলাম, এবার ব্যালেন্স শিটে দাগ কাটবো। এখানে লিখবো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট অ্যাজ অন কত 31/3/17, তাই তো? ঠিক আছে তো, হয়ে গেল। এবার এখানটা লেখ লাইবিলিটিস, তোমার লেখ লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। তাহলে মোটামুটি দাগ কাটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, পিএল এর ডেবিট ক্রেডিট লেখ, ডেবিট ক্রেডিট তো লিখতেই হবে তোকে, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আগে একটু অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ে নিতে সুবিধা হবে, কি কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। রেন্টের অ্যাডজাস্টমেন্ট দিয়ে, তাহলে রেন্টের তলায় আন্ডারলাইন করো, রেন্টের অ্যাডজাস্টমেন্ট, রেন্টের তলায় আন্ডারলাইন করো, যার যার অ্যাডজাস্টমেন্ট তাহলে আন্ডারলাইন। প্রভিশন ফর ডাউটফুল, প্রভিশন ফর ডাউটফুল ডেট আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এটা কার সঙ্গে যুক্ত? ডেটার্স এর সঙ্গে লিঙ্ক আছে, তাই তো, ডেটার্স। ডেপ্রিসিয়েশন মেশিনের উপর বলেছে, ফার্নিচারের উপর, ভালো অঙ্ক। হ্যাঁ, এটা আগে তো ছোট ছোট অঙ্ক করলাম, এটা একটা বড় অঙ্ক, মানে বুঝিস তো, এরকম অঙ্ক তুই ভালো করে প্র্যাকটিস কর, এরকম অঙ্ক পরীক্ষায় দেখবি। ঠিক আছে, মেশিনারি, ফার্নিচার, মেশিনের উপর ডেপ্রিসিয়েশন হবে, ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন হবে, আন্ডারলাইন করো যেগুলোর উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে। তো কি বলেছে, বিল রিসিভেবল, খোঁজ এখানে বিল রিসিভেবল কোথায় ছিল, এই দেখ বিল রিসিভেবল। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, লাস্ট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে যার যার অ্যাডজাস্টমেন্ট আছে তার তার জায়গায় আন্ডারলাইন করে নেবে, ঠিক আছে, তার মানে সুবিধা হবে এগুলো করার সময়। প্রথম পয়েন্ট কি বলেছে, আচ্ছা আমি তোদের শিখাই, আগে যখন অঙ্কগুলো করেছি এগুলো বলিনি, ইচ্ছা করে বলিনি, আমি এইখানে বলবো বলে। আমরা যারা 11-এ পড়েছিলি আমার কাছে, আমি করেছিলাম ফাইনাল এখন যখন করতাম ব্যালেন্স শিট না, আমি ব্যালেন্স শিটটাকে ভাগ করে দিয়েছি, মনে আছে কিনা জানি না। ব্যালেন্স শিটে সবার প্রথম লিখতাম কি বলতো, ফিক্স অ্যাসেট। মনে করবি, আস্তে আস্তে মনে পড়বে। যেমন আগে যে অঙ্কগুলো যতগুলো ক্লাস করালাম, যত অ্যাসেট, সব অ্যাসেট গুলো, অ্যাসেট সাইডে অ্যাসেট গুলো বসালাম, কোনো দেখছিলামই না কখন প্ল্যান্ট আসছে, কখন ক্যাশ, মানে মানে কি করলাম, কোনো মেনটেন করছিলাম, প্রেফারেন্স মেনটেন করছিলাম না। এখন কি করো, প্রেফারেন্স মেনটেন করো। প্রেফারেন্স মানে বুঝতে পারলি তো, যে প্রথমে ফিক্স অ্যাসেট গুলো লিখবো, তারপর কারেন্ট অ্যাসেট লিখবো, এটা করবো। কারণ দেখ, সাপোজ ধর এখন ধর আমি ইচ্ছা করে প্রথমে লিখলাম প্ল্যান্ট এন্ড মেশিন, তারপর লিখলাম ক্যাশ, তারপর আবার লিখলাম ফার্নিচার, ঠিক আছে, তারপর আবার লিখলাম স্টক, তারপর লিখলাম গুডউইল। তো এদের নাম্বার কাটবে তো, এদের নাম্বার কাটবে, তোকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, হয় তুমি ফিক্স অ্যাসেট আগে করো, আর নাহলে কারেন্ট অ্যাসেট আগে, ঠিক আছে তো, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইগুলো আমি এখানে সুন্দর করে একটা গ্রুপিং করে দিচ্ছি, যাতে তোর সুবিধা হয়, কোনো অসুবিধা না। আমরা যেটা 11-এ যখন করতাম এইভাবেই করাতাম। কথাও কেন বুঝে তো, বেশি কথা বলতে হবে না, আমি করাচ্ছি, কর ব্যাস। ফিক্স অ্যাসেটস, ঠিক আছে তো, প্রথমে লিখবো ফিক্স অ্যাসেট, ঠিক আছে, প্রথমে লিখলাম ফিক্স অ্যাসেটস, লেট ফিক্স অ্যাসেটস হয়ে গেল। ফিক্স আইটেম মোটামুটি আইটেম তোকে দেখে নিতে হবে, হ্যাঁ এরকম আইটেম আছে, কটা আইটেম, একটা আইডিয়া করে নিতে হবে। তো মোটামুটি আমি মনে করছি এরকম জায়গায় যাস, এত জায়গা ফাঁকা রাখলাম। কি লিখবো, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট নিশ্চয়ই অঙ্কে আছে, আর যদি নাও থাকে আমি লিখে রাখলাম, না থাকতে তো পারে, ইনভেস্টমেন্ট লিখে রাখলাম, 1-2 লাইন ছেড়ে দিলাম, 1-2 লাইন ছেড়ে দিয়ে আমাদের বইয়ের যতগুলো অঙ্ক করব একটা পাতায়, মানে ফাইনাল অ্যাকাউন্ট করার কথা বলে দিচ্ছি তোদের, জানিস তো ফাইনাল অ্যাকাউন্ট 2 পাতায় করতে হয়, জানিস তো, তোরা এমনি আগে তো 11-এ করেছিলি, ফাইনাল অ্যাকাউন্ট করতে 2 পাতা লাগবে, 2 পাতা। ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করতে হয় লেফট পেজ থেকে, কোন পেজ থেকে শুরু করতে হয়, লেফট পেজ থেকে ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করতে হয়, এটাই নিয়ম, লেফট পেজ থেকে শুরু করতে। পরীক্ষা হলে কিন্তু তুই এখন পাতা বাঁচানোর জন্য হয়তো রাইট দিয়ে স্টার্ট করতে পারিস পাতা বাঁচানোর জন্য, কিন্তু এক্সাম হলে লেফট পেজ থেকে স্টার্ট করতে হয়, ঠিক আছে। লেফট পেজে ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করবি, আর রাইট পেজে কি শেষ করবি, ঠিক আছে। লেফট পেজে কি করতে হবে, ট্রেডিং পিএল, লেফট পেজে করতে হবে ট্রেডিং পিএল, আর রাইট পেজে করবো কি, ব্যালেন্স। কারণ যে খাতা দেখবে সে কিন্তু পাতা বারবার করে উল্টে দেখবে না, ঠিক আছে তো, পাতা বারবার করে উল্টে দেখবে না, মাথায় রাখবে। লেফট পেজে রাখতে হবে তো ট্রেডিং পিএল, আর রাইট পেজে রাখতে হবে কি, ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, ইনভেস্টমেন্ট বললাম, 2 লাইন ছেড়ে লিখবো কারেন্ট অ্যাসেটস, 2 লাইন ছেড়ে লিখবো কি, কারেন্ট অ্যাসেটস, 2 লাইন ছেড়ে লিখবো কারেন্ট অ্যাসেটস, হয়ে গেল।
লিখে দিলাম কারেন্ট অ্যাসেটস। এইবার এইদিকে সবার প্রথম কি লিখতে হয়? আইডিয়া বল কি লিখতে হয়? সর্বপ্রথম ক্যাপিটাল লিখতাম না? মনে পড়ছে তো? সর্বপ্রথম ক্যাপিটাল, সবার প্রথম ক্যাপিটাল। একটু জায়গা ছাড়। এরকম জায়গায় লিখলাম এই যে ইনভেস্টমেন্ট না, আচ্ছা ঠিক আছে, এরকম জায়গায় লিখলাম লোন, এই যে এরকম জায়গায় লোন, যে কোনো লোন থাকতে পারে, যত লোন সব এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এইবার এখানে কারেন্ট অ্যাসেট ছিল, দেখছিস তো? ঠিক কারেন্ট অ্যাসেট বরাবর এদিকে লিখবো কি? কারেন্ট লাইবিলিটিস, লেখ, বাস, আর কিছু লিখতে হবে না। এবার যা আইটেম পাবো এই ঘরে ঘরে বসিয়ে দিই, তোর সমস্যা হবে, এই ঘরে ঘরে বসিয়ে দিই, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারলি? চেষ্টা করবি যখনই আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো করবো, ফাইনালেও যখন পরীক্ষা ফাইনাল অ্যাকাউন্ট আসবে, এরকম গ্রুপ করে নিবি, গ্রুপ করে করে তার মধ্যে ভাগ করে বসাবি, ঠিক আছে? তাহলে তোর কখনো ভুল হওয়ার চান্স থাকবে না যে কোনটা কোন গ্রুপে যাবে। যে এরকম না যে তুই মেশিন দিয়ে দিল, তুই তোর কারেন্ট অ্যাসেট লিখবি না, মেশিন তো ফিক্স সাইডে লিখবি, তো এগুলো ভুল হবে না। আচ্ছা দেখ, শোন, প্রথম পয়েন্ট কি ছিল ট্রায়াল ব্যালেন্সের দিকে দেখ। প্রথমে কি ছিল? ডেটার্স। দেখ ডেটার্স কত টাকা ছিল? 16,000। ডেটার্স কত ছিল বল? 16,000 টাকা ছিল। তো ডেটার্স কোথায় বসে জানিস তো? বল। কারেন্ট অ্যাসেট লেখ, ডেটার্স লেখ, কারেন্ট অ্যাসেটস, ডেটার্স লেখ, কারেন্ট অ্যাসেটস, এই কারেন্ট অ্যাসেট। প্রথমে লেখ ডেটার্স, এখানে লেখ ডেটার্স। কত টাকা ছিল বল ডেটার? 16,000। ইনারে লিখবো, জানিস তো কেন ইনারে লিখবো? বল, কেন ইনারে লিখবো? কেননা আমি তো তাহলে আন্ডারলাইন করলাম। কেন আন্ডারলাইন করলাম? অ্যাডজাস্টমেন্ট ছিল বল। তো অ্যাডজাস্টমেন্ট থাকলে তো তোকে ক্যালকুলেশন করতে হবে, পরে বাইরে পাঠাবো। তো ডেটার্স লিখবো কত? 16,000। এবার দেখ এটা অ্যাডজাস্টমেন্ট কি বলেছে পড়। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? এর অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কি আছে দেখ। আমি বলছি কত পি নম্বর আছে আর ডি নম্বর আছে, দুটো অ্যাডজাস্টমেন্ট, ডেটার্সের দুটো অ্যাডজাস্টমেন্ট। এই যে এটা ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট, আর এটাও ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট, দুটো বি আর ডি, আর কিছু নেই ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট। এবার প্রশ্ন হলো কি বি, দেখ তুই যদি বি আগে করিস তাহলে আমি বললাম তোর অঙ্ক ভুল হয়ে গেছে, অঙ্ক ভুল হয়ে যাবে, বি আগে করা যাবে, বি আগে করা যাবে। ভালো করে মনে রাখবি, প্রভিশন সবার লাস্টে করতে হবে, প্রভিশন সব শেষে করতে হবে। ডি নম্বর পয়েন্টটা কি বলেছে পড়, ভালো করে পড় কি বলেছে। বিল রিসিভার, বিল বুঝিস তো কাকে বলে? বিল জানিস তো বিল কাকে বলে? আমি কাস্টমার কাছে টাকা পাই, তোর কাছে টাকা চেয়েছি, ও বলে এখন টাকা দিতে পারবো না, আমাকে ও বলছে আমার টাকা এখন নেই, আমি 2 মাস 3 মাস পর টাকা দেবো। এটাই তো বিলের কনসেপ্ট ছিল, 2-3 মাস পর টাকা দেবো। আমি তখন কি করলাম? একটা লেটার লিখলাম, লেটার লিখে বললাম যে ওর কাছে 5,000 টাকা পাই, ও বলেছে যে আমি 2 মাস পর টাকা দেবো। এই লেটারটা লিখে ওকে দিয়ে দিল। ও লেটারটা কি করলো? সাইন করে আমাকে দিয়ে দিল। এটাই তো বিল, সাইন করে আমাকে দিয়ে দিল। ওই 2 মাস পর ওই লেটারটা ওকে দেবো, ও আমাকে টাকা দেবে। তাহলে বুঝতে পারলি বিল রিসিভেবল জিনিসটা কি? আমি যে ধর তোর কাছে আমি টাকা পেলাম 5,000 টাকা, তুই এখন টাকা দিতে পারছিস না, আমি একটা লেটার লিখলাম, লেটার লিখে তোকে জমা করবি, তুই লেটারটা সাইন করে আমাকে দিয়ে দিলি। ওই যে লেটারটা সাইন করে আমাকে দিলে, আমার কাছে ওই লেটারটা হয়ে গেল বিল রিসিভ। বুঝতে পারলি? এটা হচ্ছে বিল রিসিভ। সেরকমই আমি ব্যবসা করছি, আমার দোকানে প্রচুর বিল থাকতে পারে, আমি কি শুধু তোর থেকেই বিল নেবো? এরকম হাজার হাজার পার্টির থেকে বিল নিতে পারি। এখানে তাই বলে যে বিল রিসিভ, বুঝতে পারলি? এবার ভালো করে গল্পটা বুঝবি, তারপর আমি অ্যাডজাস্টমেন্ট এখন পড়েই নি। আমি জাস্ট শুধু দেখলাম বিল রিসিভেবল। গল্পটা বুঝতে হবে, কিন্তু গল্প বুঝলে তাহলে তুই যে কোনো অঙ্ক পারবি। তাহলে কি বুঝতে পারলাম? যে আমার বিজনেস আছে, প্রচুর হাজার হাজার পার্টির থেকে আমি বিল পেয়েছি, তাহলে আমার দোকানে আমার ক্যাশ বক্সে হাজার হাজারটা বিল পড়ে আছে। এইবার সাপোজ তোকে যে উদাহরণ কি বললাম, যে তোর থেকে 2 মাস পর ওই বিলটা তোকে দেবো, তুই আমাকে টাকা দিয়ে দিবি। এমন তো হতেই পারে 2 মাস পর তোর কাছে গেলাম, বিলটা দিয়ে তুই টাকা দিতে পারলি না। এটাকে কি বলা হয়? এটাকে বলে ডিসঅনার। টাকা দিতে না পারলে তাকে বলে ডিসঅনার। তো আমার ক্যাশ বক্সে হাজারখানা বিল পড়ে আছে, হাজারখানা বিল পড়ে আছে, একটা বিল নিয়ে চলে গেলাম পার্টির কাছে টাকা চাইতে, পার্টি টাকা দিতে পারেনি, পার্টি টাকা দিতে পারলো না, তাহলে এটাকে কি বলে? বিল ডিসঅনার। তাহলে বল, আমার ক্যাশ বক্সে 1000টা বিল পড়েছিল, একটা বিল বেরিয়ে গেল, তাহলে এখন কতগুলো বিল পড়েছে? 1000 মাইনাস 1। তাহলে বিল বাড়লো না কম? বিল ডিসঅনার্ড হলে বিল বাড়ে না কম? বিল তো কমছে। বিল ডিসঅনার্ড হোক, মানে বিল ডিসঅনার্ড হোক বা বিলটা ম্যাচিওর্ড হোক, দুটো কথা হয়, একটা ম্যাচিওর্ড হয়, একটা ডিসঅনার্ড হয়। ম্যাচিওর্ড কাকে বলে? আমি তোর কাছে গেলাম, বিলটা দিলাম, তুই টাকা দিয়ে দিলি, বলে ম্যাচিওর্ড। আর ডিসঅনার্ড মানে কি? তোকে বিলটা দিলাম, তুই টাকা দিতে পারলি, একটা ডিসঅনার্ড মানে। তো ম্যাচিওর্ড হোক বা ডিসঅনার্ড হোক, বিল বাড়বে না কমবে? বিল কমবে। তাহলে এক তো বিল কমে গেল, এক বিল কমে গেল, নাম্বার 1। নাম্বার 2, তুই বিলের টাকা দিতে পারলে, আচ্ছা বাদ দে, নরমালি একটা কথা বলছি, এটা তো বললাম বিল, একটা সিম্পল উদাহরণ বলছি, যদি বিল যদি বুঝতে না পারিস। ধর ধর তোর কাছে টাকা পাই 5,000 টাকা, ঠিক আছে? তুই ধর আমাকে 500 টাকা 10টা নোট দিয়েছিস, ঠিক আছে? 500 টাকা 10টা নোট দিয়েছিস, 10টা নোট কি বেরিয়েছে? জাল নোট। আমি তো প্রথমে দেখিনি, আমি প্রথমে নিয়ে নিয়েছি, তোর কাছে টাকা পেতাম, তোর কাছে 5,000 টাকা পেতাম, আমি মানে ও টাকা পুরো শোধ হয়ে গেছে। পরে যখন আমি ভালো করে দেখলাম, পকেট থেকে টাকাটা বের করে পুরো 10টা নোটই জাল, তখন আমি কি করবো? সিম্পল ব্যাপার, মানে কি করবো? যে আমি তোকে তো তোর ব্যালেন্স কমিয়ে দিয়েছিলাম না, ওর কাছে টাকা পেতাম, ও আমাকে 5,000 টাকা দিয়ে দিয়েছে।
তাহলে ওর ব্যালেন্স আমি কমিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আমি কি করবো? ব্যালেন্স বাড়িয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পারলি? বাড়াবো কি বাড়াবো না? কমন সেন্স, কমন সেন্স, আমি ব্যালেন্স বাড়িয়ে দেবো। এখানেও তাই, একই জিনিস। তেমনি চেক, ধর আজকে ধর আমি কারো কোনো পার্টির থেকে আমি 5,000 টাকা চেক পেলাম, যখন আমাকে ওই পার্টি চেক দিল ওর ব্যালেন্স কমিয়ে দিলাম, চেকটা ব্যাংকে জমা করলাম, ব্যাংক বললো চেক তো বাউন্স, মানে চেক ডিসঅনার্ড, বা ধর চেকে ওর অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে আমি কি করবো তখন? তখন আমি জানার পর কি করবো? তখন আমি ওর ব্যালেন্স বাড়িয়ে দেবো। সিম্পল ব্যাপার। তাহলে এটাকে বলে বিল ডিসঅনার্ড, ওটাকে বলে চেক ডিসঅনার্ড, আর ওটাকে বলে ক্যাশ রিফান্ড। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে কি বুঝতে পারলি? বিল ডিসঅনার্ড হলে কি হতে পারে? এন্ট্রি কি হতে পারে? বিল ডিসঅনার্ড হলে একটা কি হয় স্যার? একটা বিল কমছে। বিল ডিসঅনার্ড হলে একটা তো বিল কমছে, একটা বিল কমছে, আর একটা কি হয়? ডেটার্স বাড়ছে, ডেটার্স বাড়ছে। ঠিক আছে তো? মাথায় মনে থাকবে তো? বিল ডিসঅনার্ড হলে কি হয়? এক তো বিল কমে আর একটা ডেটার্স বাড়ে। তো এখানে বিল ডিসঅনার্ড কথা বলছি, বিল রিসিভেবল যত টাকা ছিল তার মধ্যে 600 টাকা ছিল ডিসঅনার্ড বিল। তাহলে ডিসঅনার্ড বিল কত টাকা ছিল? 600। তাহলে ডিসঅনার্ড বিল হলে এই মাত্র থেকে কি বললাম? ডিসঅনার্ড বিল কি হয় মনে কর, বল কি বললাম? ডিসঅনার্ড বিল কি হয় বল? ডেটার্স বাড়ে আর একটা আর বিল কম। সিম্পল, মনে রাখতে হবে। ঠিক আছে স্যার, যদি বিল ডিসঅনার্ড না দেয় চেক ডিসঅনার্ড দেয়, বল দেখি চেক ডিসঅনার্ড হলে কি হবে? দিতেই পারে চেক ডিসঅনার্ড, সিম্পল ব্যাপার, এত ভাবতে হবে না, এই মুখস্থ কোনো ব্যাপার নেই, নর্মাল ব্যাপার। চেক ডিসঅনার্ড হলে কি হয় স্যার? চেক ডিসঅনার্ড ডেটার্স বাড়বে, ব্যাংক কমবে, এই তো ব্যাপার হবে। ধর আমাকে আজ একটা 5,000 টাকা চেক দিল, ঠিক আছে? আমার ব্যাংকে যা টাকা আছে আছে, আমি চেকটা ব্যাংকে গিয়ে ড্রপ বক্সে গিয়ে ফেললাম। তাহলে আমি ভাবলাম কি আমার ব্যাংকে আগে 1,00,000 টাকা ছিল, ও 5,000 টাকা চেক দিই, তার ব্যাংকে কত হবে? 1,05,000। আমি জানি ব্যাংকে তো 1,05,000 হয়নি, ব্যাংকে 1,00,000 টাকাই আছে। তারপর পরে জানতে পারলাম কি, ব্যাংকে খবর নিয়ে জানতে পারলাম ব্যাংকে থেকে মেসেজ এসেছে না বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে, চেকটা ডিসঅনার্ড। ব্যাপারটা বুঝতে পারলি তো? প্রথমে তো আমি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিয়েছিলাম, ব্যাংক আদৌ বাড়েনি, তাহলে ব্যাংকের ব্যালেন্স কি হচ্ছে? এবার কি করতে হবে? কমাতে হবে। এবার ও যে চেক দিয়ে দিয়েছিল তাহলে ওর ব্যালেন্সটা কমিয়ে দিয়েছিলাম, তাহলে আমি এখন কি করবো? ব্যালেন্স বাড়াবো। সিম্পল ব্যাপার। দেখ, সব সময় অঙ্ক এরকম মুখস্থ হয় না, জাস্ট কনসেপচুয়ালি ভাববি। মনে করি তুই বিজনেস করছিস, বিজনেসের কনসেপ্টে ভাব, বিজনেসের অ্যাঙ্গেলে ভাব, ইজি হয়ে যাবে, ব্যাপার কিছু নেই। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে দেখ কি হবে, এন্ট্রি করবো। বিল ডিসঅনার্ড হলে কি বললাম বল? ডেটার্স কি বলবে? ডেটার্স বাড়বে, তাহলে যোগ দে, ডেটার্সের সঙ্গে যোগ দে, প্লাস দে, লাইক বিল ডিসঅনার্ড। কত টাকা? 600 বলেছে। একটা পোস্টিং এখানে হলো। মোটামুটি ডেটার্সে না আরো কিছু আইটেম আসবে, আরো 2 থেকে 3টে আইটেম আসবে এর মধ্যে, কারণ এরকম জায়গা ছেড়ে দে। মোটামুটি জায়গা আছে, 3টে আইটেম আসবে এরকম জায়গা ছেড়ে তুই বিল লিখবি। ঠিক আছে? ধর আমি এই ধরনের লিখলাম, মনে করছি অতটার মধ্যে ধরে যাবে। নিচে লিখলাম বিল, বিল রিসিভেবল। জানিস তো বিল রিসিভেবল কারেন্ট অ্যাসেট, কোনো সন্দেহ নেই, বিল তো কারেন্ট অ্যাসেটস। এবার যদি স্যার কেন কারেন্ট অ্যাসেট, সেটাও লজিক বলবো কেন কারেন্ট অ্যাসেট। তা আমি যে তোকে বললাম, তুই কতদিন নামে টাকা দিয়ে বলেছিলি? যে আমি বললাম তুই বললি আমি এখন টাকা দিতে হচ্ছে 2 মাস পর টাকা দেবো, তাহলে তোর থেকে টাকাটা ক মাস পর পাবো? 2 মাস। তো তুই 12 মাসের মধ্যে টাকা পেয়ে যাচ্ছি তো, কিন্তু কারেন্ট অ্যাসেট 12 মাসের মধ্যে হলে তাকে কারেন্ট বলে। ঠিক আছে তো? তাহলে বিল রিসিভেবল কত টাকা ছিল? কোশ্চেন পর, কোশ্চেন পর দেখ বিল রিসিভেবল কত ছিল, ডেটার্স লিখলাম 4,800। কোন ডাউট থাকলে বলবি, কিন্তু নিজেরা আলোচনা করে কি শিখতে পারবি না? 4,800 বিল কত হলো? 4,800। তাহলে আমি যেটা বললাম, আজকে আমার ক্যাশ বাক্সে ধর 100টা বিল ছিল, একটা বিল বের করলাম, তাহলে এখন কতগুলো বিল হলো? 99। 100টা বিল ছিল, একটা বিল বের করলাম, এখন কতগুলো বিল হয়? 99। তাহলে বিল বাড়লো না কমলো? ব্যাস হয়ে গেল। তাহলে কর মাইনাস দিয়ে ডিসঅনার্ড বিল। কত টাকা? 600। ডেট, তোর বিলটা মাইনাস করে বাইরে বাড়ি, কারণ বিলের আর কোনো আইটেম নেই। ঠিক আছে? 4,200 হয়। মেনলি আমরা যখনই ফাইনাল অ্যাকাউন্ট করবো না, দেখবি কি বলতো, আমি ফাইনাল সবসময় অ্যাডজাস্টমেন্ট করবো, আগে অ্যাডজাস্টমেন্টের টার্গেট করবো, অ্যাডজাস্টমেন্টটাই মেন। ফাইনাল অ্যাকাউন্ট আর কিছু নেই, সবই জানিস, সবে শুধু মেন অ্যাডজাস্টমেন্ট। তাহলে কত নম্বর অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হলো বল তোদের? ডি নম্বর অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করে দিলাম। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে তোর ডেটার্স হয়ে গেল, বিল হয়ে গেল। এবার ফার্নিচার, ফার্নিচার কত, কত ছিল ফার্নিচার বল? ফার্নিচার 3,000, তাই তো? জানিস তো ফার্নিচার কোথায় বসে? বল ফার্নিচার কোথায় বসে বল? ফিক্স আছে, তাই তো? ফিক্স লেখ ফার্নিচার, লেখ ফার্নিচার 3,000। ইনারে লিখবি, কারণ এর অ্যাডজাস্টমেন্ট আছে। কি অ্যাডজাস্টমেন্ট আছে? ডেপ্রিসিয়েশন। দেখ অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল বল? সি নম্বর অ্যাডজাস্টমেন্ট, সি নম্বর আমি পড়ে দিচ্ছি, দেখ সি নম্বর অ্যাডজাস্টমেন্টে কি ছিল পড়। বলছে ফার্নিচারের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল? 20%। কত ছিল? 20%। ঠিক আছে, 20%। ফার্নিচারের উপর 20%, তাহলে মাইনাস কর ডেপ্রিসিয়েশন।
এগুলো তো বোঝাতে হবে না কেন মাইনাস এগুলো সব জানিস, এগুলো বেসিক ক্লাসে বুঝিয়েছি। 3000 20% করলে কত হয়? 600 টাকা। এখন কিন্তু আর ওই অ্যানালিসিস গুলো করবো না, কেন ডেপ্রিসিয়েশন মাইনাস হয় এইগুলো এগুলো তো এতদিন ধরে বুঝিয়েছি, ঠিক আছে তো? হ্যাঁ, কোনো পয়েন্ট অসুবিধা হলে সেটা বলবি, জিজ্ঞাসা করবি, বলবি যদি ভুলে যাস। 3000 থেকে 20% বাদ দিয়ে মানে 600 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? 2400 টাকা, তাই তো? তাহলে তুই কি বুঝতে পারলি তোর ডেপ্রিসিয়েশন কত হলো? 600 টাকা। ভুল করেও কিন্তু কেউ 2400 টাকা বলবি না, অনেকে বলে, অনেকে 11 বাচ্চারা বলে দেয় 2400, ভুল করেও বলবি না। ডেপ্রিসিয়েশন কত? 600 টাকা। ডেপ্রিসিয়েশন 600 টাকা। তা ডেপ্রিসিয়েশন কি? খরচ। কি ধরনের খরচ এটা? ইনডাইরেক্ট খরচ। ইনডাইরেক্ট খরচ কোথায় বসে? পিএল এর ডেবিট, তাই তো? লেখ পিএল এর ডেবিটে লেখ 600 টাকা। পিএল এর ডেবিটে লেখ টু ডেপ্রিসিয়েশন লেখ, প্রথমে লেখ টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। তাহলে ফার্নিচার ছিল তো, দেখ তো 600 টাকা। নেক্সট কি ছিল ফার্নিচারের পর? মেশিনারি কত ছিল? 20,000 টাকা লেখ। আবার ফিক্সারে লেখ মেশিনে 20,000 টাকা ছিল, বল মেশিনের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 10%, হ্যাঁ কি না? মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 10%। এই যে ফাইনাল গুলো করছি দেখবি তোর অ্যাডজাস্টমেন্ট গুলো, যে প্রথম যে আমরা করলাম অ্যাডজাস্টমেন্ট খুব কমন থাকবে, নতুন নতুন করে একটা একটা করে অ্যাডজাস্টমেন্ট বাড়ে, তোকে করতে হবে সুন্দরভাবে, ঠিক আছে? ফাইনাল 15 না 15 মার্কস, ঠিক আছে? খুব ভালো করে করতে হবে। এই এই যে এখন যে অঙ্কটা করছি এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে না, পরীক্ষায় যে অঙ্কগুলো দেবে 10 বা 15 পরের অঙ্কগুলো, এইগুলো প্রথমগুলো কি এগুলো প্র্যাকটিস করছি, রিভাইজ করছি, ঠিক আছে তো? আমি আগে এগুলো মনে করাচ্ছি, পরীক্ষায় যেইগুলো দেবে তারপর করবো। এরকমই অঙ্ক থাকে পরীক্ষায়, হয়তো অ্যাডজাস্টমেন্ট একটা দুটো বাড়িয়ে দেবে। পরীক্ষায় কেমন থাকবে? ট্রেডিং অ্যাকাউন্ট দেবে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট তিনটাই করতে দেবে, শুধু পিএল ব্যালেন্স শিট দেবে, ঠিক আছে তো? অত দেখতে হবে না কতগুলো অঙ্ক আছে, ঠিক আছে তো? তাহলে মেশিন ছিল 20,000 টাকা, 20 থেকে 2 বাদ দিলে কত হলো বল? 18,000 টাকা। তাহলে 2,000 টাকা ডেপ্রিসিয়েশন লিখে দে, পিএল এ ডেবিটে লিখ, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি লিখ। 2,000 টাকা হয়ে গেল। নেক্সট স্যালারি, স্যালারির কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, জানিস তো স্যালারি কোথায় বসে? কোথায় বসে স্যালারি? তোকে আর অ্যান্সার জিজ্ঞেস করবো না কোনোদিন। স্যালারি কোথায় বসে বল, স্যালারি কোথায় বসে? হ্যাঁ হ্যাঁ, পিএল এর ডেবিট। টু স্যালারি, টু স্যালারি কত টাকা বলেছে? স্যালারি 4,000 হয়ে গেল। ইলেকট্রিসিটি বল, এটা কোথায় বলছে? 1200 টাকা। পিএল এর ডেবিটে লেখ, ইলেকট্রিসিটি পিএল এর ডেবিটে লেখ, লেখ টু ইলেকট্রিসিটি পিএল এর ডেবিট 1200 টাকা। কত স্টুডেন্ট আছে সারা বছর ধর করলো, মানে সারা সেমিস্টার করলো, তবু ফাইনাল অ্যামাউন্ট মেলাতে পারে, ঠিক আছে? এটা একটা অনেক, যতই তুই দেখে অনেক সোজা লাগে, অঙ্ক অনেক সোজা লাগুক, দেখে তো অনেক সোজা লাগে, কিন্তু অনেক সময় অনেকে ফাইনাল মেলাতে পারে না, ঠিক আছে তো? এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস, কিন্তু ফাইনাল অ্যামাউন্ট মেলানোটা, ঠিক আছে তো? তো ব্যাপারটা বুঝতে হবে। যেমন ধর আগের বছর কোশ্চেনটা আমার যত মনে পড়ছে সোজাই কোশ্চেন ছিল, তার আগের বছর কোশ্চেনটা এমন একটা আইটেম দিয়ে দিয়েছিল, অর্ধেক স্টুডেন্টকে ভাবতে হবে, ওই এন্ট্রিটার জন্য 10-15 মিনিট ভাবতে হবে, ঠিক আছে? একটা এন্ট্রি দিয়েছিল, ওরকমই থাকে, এই অনার্স লেভেলের কোশ্চেন এরকমই থাকে, একটা এন্ট্রিতে তো ভাবতে হবে, একটা এন্ট্রিতে তো ভাবতেই হবে, এরকমই এন্ট্রি থাকে, ঠিক আছে? তো যতই তুই কর, ভাবতে হবে। এই জন্যই আমি কি বারবার বলছি, মুখস্থর দিকে না গিয়ে তুই বোঝার দিকে ফোকাস কর, তাহলে কোনো সমস্যা হবে না। আর যে বুঝে যাবে সে কঠিন অঙ্ক দিলেও পারবে, বোঝাটা খুব জরুরি। মানে এই একটা অ্যাডজাস্টমেন্ট কেমন দিয়েছিল আমি বলছি, একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট সেমিস্টার একটা চ্যাপ্টার আছে, সেলস অন অ্যাপ্রুভাল একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার যে করেনি সে ওই অঙ্কের ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা করতে পারবে। মানে এরকম একটা লিঙ্ক আপ থাকে, সব এরকম লিঙ্কিং থাকে, এরকম সব লিঙ্ক থাকবে। আচ্ছা ইলেকট্রিসিটি হয়ে গেল। রেন্ট, রেন্ট কত বলে? 2,000 টাকা। পিএল এ আসবে, রেন্ট তো পিএল এ আসে জানিস তো? তোর এখন ইনিশিয়াল স্টেজে কাজগুলো কি তোকে জানতে হবে, কোনটা কোথায় বসে, এটা আগে ভালো করে জান, এইগুলো আগে জান কোনটা কোথায় বসে, এইগুলো যেন ভুল না হয়। রেন্ট কত বলেছে বল? রেন্ট 2,000 টাকা, ইনারে লিখবো, হ্যাঁ? কেন? অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলেছিল দেখ রেন্টের অ্যাডজাস্টমেন্ট? প্রিপেড, এটা তো বলতে হবে না,
প্রিপেড রেন্ট কি? প্রিপেড রেন্ট জিনিসটা কি? হ্যাঁ বল। মানে অ্যাসেট, ডাইরেক্ট বলবি অ্যাসেট, প্রিপেড রেন্ট অ্যাসেট। তাহলে অ্যাসেটে বসিয়ে দে, কি ধরনের অ্যাসেট? কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট। প্রিপেড রেন্ট কি ধরনের অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কত লিখবি? 200 টাকা লিখ। কারেন্ট অ্যাসেট লিখ, প্রিপেড রেন্ট 200 টাকা। এই যে প্রিপেড রেন্ট 200 টাকা। আর শিখিয়েছি কি? এক একটা অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হয়, একটা পোস্টিং তো হলো। প্রিপেড রেন্ট 200 টাকা, তাহলে এখানে রেন্ট কত দিয়েছে দেখ, পিএল এর ডেবিটে তুই রেন্ট লিখেছিলি 2000 টাকা, তো 2000 টাকা তুই রেন্ট পে করিস, তার মানে 200 টাকা পরের বছরের, তাহলে পরের বছর রেন্ট নিতে আছে না, বাদ দিতে হবে। নিতে নেই, নিতে নেই মানে মাইনাস, আর নিতে আছে মানে প্লাস। মাইনাস দিয়ে কি লিখবি? প্রিপেড বা অ্যাডভান্স। দুশো টাকা ছিল তো, 1800 হয়ে গেল। দেখ এই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা বলেছিল বল? অ্যাডভার্টাইজ কে বলবি? অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা ছিল ওটা? 1600 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 1600 টাকা লেখ। পিএল এর ডেবিটে লেখ, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 1600 টাকা লেখ। টু অ্যাডভার্টাইজমেন্ট। ষোলোশো। এই অ্যাডভার্টাইজমেন্ট মানে জানিস তো কি? মানে ওই তো বিজ্ঞাপন জাতীয় খরচ। অ্যাডভার্টাইজমেন্ট করা মানে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন দিতে মানে তোর অ্যাড দিতে খরচাই 1600 টাকা। এবার দেখ না, এর অ্যাডজাস্টমেন্ট বলেছে, এর অ্যাডজাস্টমেন্ট বলেছে কি বলেছে? এই যে 3/4 অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, মানে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আমি যত টাকা খরচা করেছি ভুল, খরচা করেছি বলবো না, মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এবছর যত টাকা পেমেন্ট করেছি, খরচা করবো বলবো না, খরচা আলাদা, পেমেন্ট আলাদা, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্টের জন্য এবছর যত টাকা পেমেন্ট করেছি তার মধ্যে 3/4 ক্যারি ফরওয়ার্ড হয়েছে। ক্যারি ফরওয়ার্ড হয়েছে, তাই তো বলছে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। ব্যাপারটা কি হয় দেখ, ব্যাপারটা বলছি। ধর ধর একটা এক্সাম্পল বলছি, দেখবি দেখবি টিভি খুললে কত অ্যাড দেয় না? টিভি খুললে প্রচুর অ্যাড দেয়। যেমন দেখবি বিরাট কোহলি খুব অ্যাড দিচ্ছে, বিরাট কোহলি তো অনেক অ্যাড দেয়। তো ওরা যখন অ্যাড দেয়, ওরা অ্যাড করার জন্য কি 1600-2000 টাকা নেয় না? ওদের সঙ্গে কন্ট্রাক্ট হয় কত? 2 কোটি, 3 কোটি, 4 কোটি, এরকম বড় বড় কন্ট্রাক্ট। তো একটা ওই যে ওই অ্যাডটা কি পার্টিকুলার ওই বছরের জন্য চলবে? একটা অ্যাড হয়, ওই অ্যাডটা চলে 4 বছর 5 বছরের জন্য চলবে। ব্যাপারটা বুঝতে পারি তো? তার মধ্যে ধর সাপোজ 2 কোটি টাকার অ্যাড দেওয়া হয়েছে, ঠিক আছে? 2 কোটি টাকার অ্যাড দেওয়া হয়েছে, বিরাট কোহলিকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, অ্যাডের জন্য 2 কোটি টাকা পেমেন্ট করেছে বিরাট কোহলিকে। তাহলে এই অ্যাডটা ধর সাপোজ 5 বছর ধরে দেখাবে। তাহলে এই বছর কত দেখালাম? 2 কোটিকে 5 বছর যদি 2 কোটি দেখাস, তাহলে এক এক বছর কত করে হচ্ছে? 40 লাখ করে হচ্ছে। তাহলে এই বছর তুই 40 লাখ টাকার বেনিফিট পেলি। তাহলে এখনো কত টাকার অ্যাডভার্টাইজমেন্ট বেঁচে আছে? 2 কোটি থেকে 40 লাখ বাদ দিয়ে দে। বাকি টাকা তো তোর পরের বছর ইউজ করবি, হ্যাঁ কি না? গল্পটা বুঝতে পারছিস তো? এটাই হচ্ছে লজিক্যালি, এটাই লজিক অ্যাডভার্টাইজমেন্ট। তো এই কোম্পানি বা এই ফার্ম এবছর অ্যাডভার্টাইজমেন্টের জন্য কত টাকা পেমেন্ট করেছে? 1600 টাকা পেমেন্ট করেছে। বলেছে এই 1600 টাকার মধ্যে 3/4, বলছে 3/4 ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। ক্যারি ফরওয়ার্ড হচ্ছে মানে কি? 1600 3/4 কত হয়? 1200 টাকা। 1200 টাকা এবছর ইউজ করতে পারিসনি, পরের বছর ইউজ করবি। ব্যাপারটা বুঝতে পারলি? ক্যারি ফরওয়ার্ড মানে পরের বছর ইউজ করবি। তাহলে তুই এবছর কত ইউজ করলি? 1600 এর মধ্যে 1200 ইউজ করলি 400 টাকা। 400 টাকা, তাই তো? তাহলে কি করে দেখাবি এখানে? এই দেখ 1600 এর মধ্যে তুই ইউজ করতে পারিস নি কত? 1200। তাহলে মাইনাস দিবি এখানে, মাইনাস, এখানে দিবি মাইনাস, মাইনাস 1200। দেখ নিজে বল না, তুই 1600 এর মধ্যে 1200 ইউজ করতে পারিস নি, তাহলে ইউজ করেছিস কত? 400। তাহলে 1600 থেকে কি করলে 400 হয়? 1200 মাইনাস করলি, তাই তো? তাহলে এখানে মাইনাস দিয়ে লিখবি 1200 টাকা, বাইরে পাঠাবি 400 টাকা। আশা করি বুঝতে পেরেছি 400 টাকা কি করে হলো। এটাকে কি লিখবি? ক্যারি ফরওয়ার্ড। এটা কি জানি ওয়ান টাইপের কাজ করে, প্রিপেড এর কাজ করে। ওয়ান টাইপ অফ প্রিপেড এর কাজ করে, প্রিপেড লিখবি না, ক্যারি ফরওয়ার্ড লিখবি, ঠিক আছে? ক্যারি ফরওয়ার্ড, তাহলে ক্যারি ফরওয়ার্ড 1200 টাকা। তার মানে এই 1200 টাকা তো এবছর ইউজ করতে পারলাম না, কবে ইউজ করবো ভাই? এটা পরের বছর 1200 টাকা ইউজ করবো। তা পরের বছর যদি ইউজ করি, তাহলে বেনিফিটটা আমি নেক্সট ইয়ারে নেবো। তাহলে এটা আমার কি? অ্যাসেট, কারেন্ট অ্যাসেট সেলিং 1200 টাকা, তাই তো? আচ্ছা কারেন্ট অ্যাসেট কত লিখবো বল দেখি? 1600 লিখবো, 1200 লিখবো না 400 লিখবো? 1200 টাকা লিখবো। কারেন্ট অ্যাসেটসে 1200 টাকা লিখবো। এই দেখ 1200 টাকা লিখবো। এখন প্রশ্ন হলো স্যার 1200 টাকা তো লিখবো, বুঝে গেলাম, 1200 টাকা লিখে দিয়েছি। 1200 টাকা লিখলাম, কিন্তু ব্যাপারটা কি, কি বলে লিখবো? কি নাম লেখা হয় 1200 টাকা? বলি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। কি অ্যাডভার্টাইজমেন্ট, কি লেখা যায়?
দেখ ও ও কি বললি ক্যারি ক্যারি ফরওয়ার্ড, মানে শুনতে খারাপ লাগলো এটা, এটা শুনতে খারাপ, এখানে লিখবো না, কি লিখবো জানিস তো, এটাকে দেখবি তুই আস্তে আস্তে যখন অঙ্ক করবি লেখা থাকবে ডেফার্ড, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এই কথাটা ইউজ করে ডেফার্ড, ঠিক আছে, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, কি বললাম ডেফার্ড, ঠিক আছে, এই কথাটা ইউজ করা ডেফার্ড। আর না হলে মনে না রাখলি আনএক্সপায়ার্ড অ্যাডভার্টাইজমেন্ট লিখ, আনএক্সপায়ার্ড, যদি এখনো এক্সপায়ার হয়নি, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় ডেফার্ড লেখাটাই বেটার, কারণ পরবর্তী অঙ্ক একটা দুটো অঙ্ক পরেই ডেফার্ড কথাটা আসবে, একটা দুটো অঙ্ক পরেই আসবে ডেফার্ড কথাটা, ঠিক আছে তো, এই জন্য আমি এখন বলে দিলাম। এই জানিস তো এই যে তোরা 11 থেকে পড়েছিলি, 11 একটা একটা মানে তোদের যখন এমসিকিউ ছিল, এমসিকিউ আসতো তো কিছু 24 নম্বর এমসিকিউ আসতো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওখানে একটা আসতো বলতো কি একটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্স উদাহরণ দাও, বলতো একটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্স উদাহরণ দাও, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এখানে লিখ ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, লিখ ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। এই সমস্ত আইটেম সব পাবি পরীক্ষায়, এরকম আইটেমই গুলো আসে, ঠিক আছে, আইটেম গুলো কিন্তু যথেষ্ট ভালো ভালো আইটেম আছে। এটা দেখ, এটা এটা এসছিল কবে, সিইউতে এসছিল কবে এই অঙ্কটা, 1986 এ এসছিল এই অঙ্কটা, আবার 1999 এ এসছিল এই অঙ্কটা, আবার 2006 এ এসছিল, তিনবার এসছিল, ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, হয়ে গেল এত অব্দি, তাহলে আমি ই নম্বর অ্যাডজাস্টমেন্টটা করলাম, বুঝতে পারলি তো, সিটটাও করে দিয়েছি, তাহলে কি সি ডি ই হয়ে গেল, আমার ওইদিকে এও হয়ে গেছে, শুধু একটাই অ্যাডজাস্টমেন্ট বাকি আছে। আচ্ছা এবার দেখ শোন, মানে পরীক্ষায় না যেটা মানে তোর ফাইনাল মানে অ্যাডজাস্টমেন্ট দু রকমের অ্যাডজাস্টমেন্ট থাকে, একটাকে বলে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, একটা বলে এক্সটার্নাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে জানিস তো, এই যে তুই যেটা করলি এই নিচে অ্যাডজাস্টমেন্ট, এগুলোকে এক্সটার্নাল অ্যাডজাস্টমেন্ট, বাইরে অ্যাডজাস্টমেন্ট আছে, একটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে, ট্রায়াল ব্যালেন্সের মধ্যেও অ্যাডজাস্টমেন্ট থাকে, মনে নেই এখন 11 এ পড়েছিস, সব 11 এই কথাগুলো বলেছিলাম, আমি ভুলে গেছি সেটা আলাদা ব্যাপার, 11 সব শিখেছিলি, যে যেখানেই পড়িস বলেছিল স্যারেরা। ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট থাকে তাকে বলে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, আর ট্রায়াল ব্যালেন্সের বাইরে যে অ্যাডজাস্টমেন্ট থাকে তাকে বলে এক্সটার্নাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে তো। দেখ আমি বলছি, আচ্ছা ক্লোজিং স্টক, আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক করালাম, বললাম ক্লোজিং স্টক কত দিয়েছে, বল 3000 টাকা, ক্লোজিং স্টক কোথায় দিয়েছে, ক্লোজিং স্টক কোথায় দিয়েছে, ট্রায়াল ব্যালেন্স। এবার যে স্টুডেন্ট মুখস্থ করবে, আমি বারবার বলি যে স্টুডেন্ট মুখস্থ করবে, তো মুখস্থ করেই ফেলেছে, কিছু স্টুডেন্ট মানে 70% 80% স্টুডেন্ট মুখস্থই করে ফেলে, ক্লোজিং স্টক থাকলে ট্রেডিং এর এইটা বসা আর ব্যালেন্সের অ্যাসেট উপরে মুখস্থ, ওটা যে মুখস্থ তাকে তুই বোঝাতে পারবি না, ঠিক আছে, ওই ভুলটা করেই আসবে পরীক্ষা হলে, এই ভুলটাই করে আসবে, ঠিক আছে। কিন্তু আমরা কি শিখেছি, ট্রায়াল ব্যালেন্স মানে সিঙ্গেল পোস্টিং, তো ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে আছে, দু জায়গায় তো বসে ক্লোজিং স্টক, এর বাইরে তো কোথাও বসে না, একটা বসে ট্রেডিং এ আর একটা বসে ব্যালেন্স শিট, তো এই ক্লোজিং স্টক কোথায় বসবে, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটেই বসবে, এটা বলবে ব্যালেন্স শিটেই বলবে, সুতরাং মাথায় রাখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে, মুখস্থ করতে হবে না, মুখস্থ করলে হবে না, ঠিক আছে তো, বুঝতে হবে ক্লোজিং স্টক কোথায় বসবে। আমি বারবার বলছি কারণ এরকম এন্ট্রি পরীক্ষা হলে আসে, একবার এসেছিল, আমি মানে আমি কি বলছি 11-12 কথা বলছি না, গ্র্যাজুয়েশনে এসছে রীতিমতো, রীতিমতন একবার 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 কি দু তিনবার এসছে, এবং স্টুডেন্টরা অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝে গেছে স্যার ই বা ভুল করে দিয়ে চলে এসছে, ভুল করে দিয়ে চলে এসছে, একবার ট্রেডিং এও লিখেছি আবার ব্যালেন্সও লিখে দেখিনি, খেয়াল করিনি, হয়তো সে পরে পরীক্ষা হলে বাইরে বেরিয়ে মনে পড়ছে এটা তো হবে না, তো এরকম ভুল কিন্তু প্রচুর হয়, আর ইচ্ছা করে এটা দেয় যাতে স্টুডেন্ট একটু ভুলটা করে ফেলে, মানে এগুলো দেখতে চাই ওরা, এগুলো মাথায় রাখবি, আমি তোকে দেখাবো এই দু একটা ক্লাস পর দেখাবো, আগের বছরও একটা এরকম পয়েন্ট দিয়ে দিয়েছিল, এরকম পয়েন্ট দিয়ে দিয়েছিল, ট্রায়াল ব্যালেন্সে দিয়েছিল একটা পয়েন্ট, ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়েছিল ট্রায়াল ব্যালেন্স, তো ট্রায়াল ব্যালেন্স ডেপ্রিসিয়েশন দিলে ওটা কিন্তু, ডেপ্রিসিয়েশন কি করে সবাই অ্যাসেট থেকে মাইনাস করে আর একটা পিএল এর ডেবিটে বসে, তাই তো, ওটা পিএল এর ডেবিটেই লিখতে হবে, অনেক স্টুডেন্ট পিএল এর ডেবিটে লিখেছে আবার অ্যাসেট থেকে মাইনাস, অনেক স্টুডেন্ট, ঠিক আছে, সিইউতে তো আর মানে মানে অনেক অনেক স্টুডেন্টই তো ভুল করে, নাহলে অ্যাকাউন্টসে ফেল করে কেন, ফেলটা কেন করে। তো দেখ এখানে কি বলছে, ক্লোজিং স্টক কত বললাম 3000, কোথায় বলবো ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বলছি ক্লোজিং স্টক, লে ব্যালেন্স শিটে অ্যাসেট লে ক্লোজিং স্টক কত বললাম, কত বললাম বলতো ক্লোজিং স্টক 3000 টাকা, লে ক্লোজিং স্টক 3000। নেক্সট, ইনভেস্টমেন্ট এট 12% ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট এট 12% ইন্টারেস্ট, লাইনের মানে বুঝিস তো, তুই কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিস, আচ্ছা তুই যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করিস এটা তোর কাছে বলতো, আজ অ্যাসেট বললো বলতে বলে অ্যাসেট, সত্যি আজকে তোর কাছে টাকায় 10,000 20,000 50,000 টাকা আছে, তুই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করিস, সেটা তোর কাছে অ্যাসেটই তো, ইনভেস্টমেন্ট তোর কাছে অ্যাসেট, তার মানে এই টাকাটা ধরে 12,000 টাকা ধরে ওই ইনভেস্টমেন্ট অ্যাসেট সাইডে লিখেছিলাম না একটা ইনভেস্টমেন্ট, ওখানে বসে
ওখানে বসিয়ে দে, দেখে দেখে বসিয়ে দে। ইনভেস্টমেন্ট 12,000 টাকা লেখ, ইনভেস্টমেন্ট 12,000 টাকা লিখলে ওখানে লেখা ছিল 12,000 টাকা, এই যে এখানে 12,000 টাকা বসিয়ে 12,000, ঠিক আছে? ইনভেস্টমেন্ট 12,000 টাকা বসিয়ে দিল। নেক্সট কি বলেছে? এই যে আমি বললাম না অ্যাডজাস্টমেন্ট দু রকমের হয়, একটা হিডেন অ্যাডজাস্ট মানে ইন্টারনাল হয় আর একটা এক্সটার্নাল হয়। এই যে 12% লিখে দিল না, এটাকে বলে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট। এই 12% বলে দিয়েছে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট। তার মানে কি দেখ, কি দেখ এখানে 12%টা কি বলেছে, তোর ইনভেস্টমেন্ট ছিল কত বল, বল বল ইনভেস্টমেন্ট কত ছিল? 12,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল। এখানে কি ছিল 12%, তার মানে তুই যেখানে তুই ভাব, নর্মাল ভাব, তুই আজকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিস, তোকে ব্যাংক সুদ দেবে কি দেবে না? দেবে। তুই একটা জায়গায় ইনভেস্ট করিস 12,000 টাকা, যেখানে ইনভেস্ট করিস সে তোকে 12% সুদ দেবে। বোঝা গেল? তাহলে 12,000 12% বলে কত? 1440, 1440, ঠিক আছে? তুই যেখানে ইনভেস্ট করিস সে তোকে ইন্টারেস্ট দিয়েছে 12%, তাই তো? তাহলে 12,000 12% মানে 1440, এটা তোর কি, তোর কাছে কি এটা ইনকাম, এটা কি তোর কাছে ইনকাম। তাহলে তোর ইনকাম হবে কত, আর ইনকাম কোথায় বসে? পিএল এর কেইটে, পিএল এর কেইটে এটাই বসবে, ভালো করে শোন, পিএল এর কেইটে 1440 বসবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর দেখবো ওরা কি সব বলেছে পরের কথা, পরে দেখবো, পরে দেখবো ওরা কি বলেছে। তাহলে দেখ পিএল এর কেইটে বসা। আচ্ছা পিএল এর ক্রেডিট সাইডে প্রথম লাইনটা ফাঁকা রাখবি, এক লাইন ফাঁকা রাখবি, এক লাইন ফাঁকা রাখবি, কেন? জিপি লেখার জন্য, ঠিক আছে তো? এক লাইন ফাঁকা রেখে লিখবো কি, লিখবো বাই, লিখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। যে বারবার বলছি এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট 12%, মনে রাখবি কিন্তু অ্যাডজাস্টমেন্ট, ভুল করিস কিন্তু, কিন্তু অ্যাডজাস্টমেন্ট বারবার বলছি। ট্রায়াল ব্যালেন্সে কোনো পার্সেন্টেজ দেওয়া মানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, ঠিক আছে তো? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু বারবার বলা যাবে না, এগুলো মনে রাখবি কিন্তু, অনেক অঙ্ক থাকবে, অনেক অঙ্ক পাবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আচ্ছা দেখাতে হবে। এই যে তুই ধর এখানে 1440 লিখলি, তুই যদি না দেখাস তাহলে হয়তো হাফ বা এক কেড়ে নেবে, কেন ভাববে তুই পাশের জনটা থেকে টুকে দিয়েছিস, ঠিক আছে তো? মনে রাখবি কিন্তু 12,000-এর উপর 12%। আর আরেকটা কথা তোদের বলে দিচ্ছি, তোরা তো এখন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসছিস, এইচএস থেকে তোর গ্র্যাজুয়েশনে উঠেছিস, এইচএস এ যে লেভেলে খাতা দেখে গ্র্যাজুয়েশন কিন্তু ওই লেভেলে খাতা দেখে না। এইচএস এর মতন অত ইজি ভাবে খাতা দেখা হয় না, ঠিক আছে তো? এখানে খাতাটা খুব স্ট্রিক্টলি চেকিং হয়। এইচএস এ যেখানে তোর মানে যেখানে যেখানে তোর মানে ছাড় দিয়ে নাম্বার দিয়েছে, এখানে ওরকম নাম্বার হয়নি, ঠিক আছে তো? বলে দিলাম। আচ্ছা দেখ শোন, যেটা বলছিলাম তাহলে কি হলো, আমি কি বললাম, অ্যাডজাস্টমেন্টের কটা পোস্টিং হয়? দুটো পোস্টিং, একটা পোস্টিং করলাম, একটা পোস্টিং করলাম। তুই 12,000 টাকা ইনভেস্ট করেছিলি, তার উপর 12% ইন্টারেস্ট, মানে তোর ইনকাম কত 1440 পাওয়ার, এই টাকাটা তোর ইনকাম হওয়ার মানে এইটাই তোর ইনকাম। কিন্তু তোকে ঠিক তোকে দিয়েছে কত টাকা, তোকে দিয়েছে কত টাকা, তোকে কি 1440 টাকাটা দিয়েছে? তোকে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে তাকাতে হবে, ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে তাকাতে, ইনকাম তো ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটই হয়। তা ক্রেডিট দিকে তাকিয়ে বল কত টাকা দিয়েছে ইন্টারেস্ট, দেখ দিয়েছে। ও স্যার তো কিছুই লেখেনি, তো কিছুই লেখেনি, তার মানে ওর তোকে 1 টাকাও ইন্টারেস্ট দেয়, তোকে 1 টাকাও ইন্টারেস্ট দেয়, তার কি আছে, ইন্টারেস্টটা পুরোপুরি বাকি আছে, ইন্টারেস্টটা পুরোপুরি কি আছে বাকি, এই টাকাটা তুই পাসনি। তার মানে এই টাকাটা আজ পাসনি, তাহলে কি হবে, এই টাকাটা পাবি কবে পাবি, ফিউচারে পাবি। আর ফিউচারে পেলে তাকে কি বলে অ্যাসেট, অ্যাসেট সাইডে লিখে দিন। কি ধরনের অ্যাসেট এটা? কারেন্ট অ্যাসেট। আচ্ছা স্যার কারেন্ট অ্যাসেট বুঝলাম, কারেন্ট অ্যাসেটে তুই 1440 লিখবি, কিন্তু কি বলে লিখবি, কি বলে লিখবি টাকাটা, কি ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট, কথা লিখতে হবে অ্যাক্রুড ইন্টারেস্ট, ঠিক আছে তো? কারেন্ট অ্যাসেট সিলেক্ট অ্যাক্রুড ইন্টারেস্ট, কারেন্ট অ্যাসেট সিলেক্ট অ্যাক্রুড ইন্টারেস্ট। 1440, সুন্দর হয়ে গেল অঙ্কটা। আর কি আছে? আচ্ছা ব্যাংক, এটা তো আর বলতে হবে না, ব্যাংকে তো টাকা আছে 4,300, তাহলে ব্যাংকে যে টাকাটা আছে এটা কোথায় বসে, ব্যাংকের টাকাটা অ্যাসেট, কোন অ্যাসেট? ওয়েস্টিং অ্যাসেট। জিজ্ঞাসা করো কি অ্যাসেট, আমি বললাম কি ওয়েস্টিং অ্যাসেট কি এটা, ব্যাংকে টাকাটা রাখলে। আচ্ছা কারেন্ট অ্যাসেট, ব্যাংকে টাকা রাখলে তাকে কারেন্ট অ্যাসেটস বলে, ঠিক আছে? 4,300 হয়ে গেল, অ্যাসেট সাইড আমাদের কমপ্লিট করে দিলাম। অ্যাসেট সাইড কমপ্লিট করে দিলাম, এই সরি অ্যাসেট সাইড, ডেবিট দিক কমপ্লিট, ওর ক্রেডিট দিকে ঢুকবো।
ক্যাপিটাল 42, লেখ ক্যাপিটাল কোথায় লিখি? এই তো ক্যাপিটাল, আই বাই আই ক্যাপিটাল আই, এই ক্যাপিটাল চলে এসেছে। এই যে ক্যাপিটাল লিখো 42,000, লিখে দিলাম ক্যাপিটাল 40। ঠিক আছে, ক্যাপিটাল 42। ভালো করে কিন্তু প্র্যাকটিস করি, 15 মার্কস বারবার বলছি, কারণ আমরা কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলো ফোকাস করছি। আমি চেষ্টা করবো ওটাই করবো, বুঝেছো? 15 নাম্বার যেগুলো সেগুলো আগে করে দিই। 3 15 45। তো হয়ে গেল, তো ক্যাপিটাল হয়ে গেল। কেইটার্স, কেইটার্স কত বলছে? কেইটার্স 12,000 টাকা। কেইটার্স কত বলছে? কেইটার্স 12,000। তা কেইটার্স কোথায় বসে? লেখ কেইটার্স, লেখ। কে বলে? ও আচ্ছা, সুর করে বললো যেন বলে। কেইটার্স 12,000। নেক্সট বিলস পেবেল, এটা তো বলতে হবে না। বিলস পেবেল এটাও তো কারেন্ট লাইবিলিটি। বিলস পেবেল কারেন্ট লাইবিলিটি 6,400। আচ্ছা নেক্সট কি বলেছে? এই দেখ, দেখেছিস? বল দেখি, বলছি তো। এই ওয়েজেস আউটস্ট্যান্ডিং বল দেখি কোথায় বসবে এটা? ওয়েজেস আউটস্ট্যান্ডিং, ওয়েজেস আউটস্ট্যান্ডিং কোথায় বসবে? ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, ঠিকই বলছি, কারণ আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে লাইবিলিটি। ঠিক আছে, তো লাইবিলিটি সাইডে 500 টাকা, এই কারেন্ট লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং ওয়েজেস 500। হয়ে গেল। এবার কি বলেছে শোন, রিজার্ভ ফর ডাউটফুল ডেট। কি বলেছে? রিজার্ভ ফর ডাউটফুল ডেট। এই অঙ্কে লিখেছে রিজার্ভ ফর ডাউটফুল ডেট, কিন্তু অন্য কোনো অঙ্কে লিখতে পারে কি বলতো? প্রভিশন ফর ডাউটফুল ডেট। মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, রিজার্ভ ফর ডাউটফুল ডেট বলুক বা প্রভিশন ফর ডাউটফুল ডেট বলুক, লাইনের মানে একই দাঁড়াবে। ঠিক আছে, তো এই রিজার্ভ ফর ডাউটফুল ডেট মানে বুঝতে পারছিস? ডাউটফুল মানে আমার কোম্পানি যা বা আমার ফার্মের যারা যারা ডেপ্ট আছে, ডেপ্ট মানে ডেটার্স, আমার যারা যারা ডেটার্স আছে, কিছু কিছু ডেটার্সকে নিয়ে ডাউট করছি, তাই তো? কিছু কিছু ডেটার্সকে নিয়ে ডাউট করছি, এটাকে বলে ডাউটফুল ডেট। বুঝলি তো? কাউকে কাউকে নিয়ে ডাউট করছি, তার বিজনেস করছি, আমি বিজনেস ডাউট করছি, এর টাকা দিচ্ছি, টাকা দিচ্ছে না, ডাউট ডাউট করছি, এটাকে বলে ডাউটফুল ডেট। ঠিক আছে, তো এটাকে বলে ডাউটফুল ডেট, মানে এখনো কিন্তু টাকাটা সে মেরে দেয়নি, বাট ডাউট করছি টাকাটা মারতে পারে, এটাকে বলে ডাউটফুল ডেট। ঠিক আছে, তো তো রিজার্ভ ফর ডাউটফুল ডেট কত বলছে? 1,000 টাকা। ঠিক আছে, রিজার্ভ ফর ডাউটফুল ডেট কি বলেছে? 1,000 টাকা, 1000। তো এটা কি হয়? ট্রায়াল ব্যালেন্সে যদি এরকম কোনো আইটেম থাকে, তাকে এটা এটা হচ্ছে কি বললাম? ওয়ান টাইপের প্রভিশন বললাম। প্রভিশন দু রকমের হয়, একটা ওপেনিং হয় আর একটা ক্লোজিং হয়। ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে তাকে বলে ওপেনিং। ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে তাকে বলা হয় ওপেনিং প্রভিশন। মনে রাখবে তো? ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে এটাকে আমি লিখলাম ওপেনিং। এটা কোনো পোস্টিং করবো না, পরে বলছি কোথায় বসবো। ঠিক আছে, একটু পরে হোল্ড কর, এটা হোল্ড করছি। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে তাকে বলা হয় ওপেনিং। আর প্রভিশন অলওয়েজ ক্রেডিট দিয়ে, প্রভিশন কেন ক্রেডিট দিয়ে? প্রভিশন তো লাইবিলিটি, প্রভিশন মানেই তো লাইবিলিটি, তো এনি কাইন্ড অফ লাইবিলিটি তো ক্রেডিট। আচ্ছা, গ্রস প্রফিট কত হবে? 10,000 লিখে দে, গ্রস প্রফিট 10,000। যেখানে বসি সেখানে বসি, এখানে লেখ ট্রেডিং এর ক্রেডিট, সরি পিএল এর ক্রেডিটে লেখ বাই গ্রস প্রফিট। পিটি কত? 10,000। কথা নয়, কথা নয়, ডাউটফুল হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা দেখ, সব অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, লাস্ট অ্যাডজাস্টমেন্ট অঙ্ক শেষ করবো। বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে এটা তো এবছর কোনটা 2017 এর অঙ্ক করছি। ঠিক আছে, তো এবছর আমি ডাউট করছি, এবছর আমি ডাউট করছি আমার বিজনেসে অনেক কাস্টমার আছে, সবার কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে। ঠিক আছে, যাদের যাদের কাছে টাকা পায় তাদেরকে সবার কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে, অনেকেই টাকা পয়সা দিচ্ছে, টাইম টু টাইম টাকা দিচ্ছে। এবার কিছু 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 আচ্ছা শোন না, আচ্ছা আস্তে শোন, কিছু কিছু কাস্টমারের কাছে তোর টাকা পয়সা চাওয়া হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে, রেসপন্সই করে, রেসপন্সই করছে না। টাকা চাওয়া হচ্ছে কিন্তু রেসপন্সই করছে না, টাকা দে টাকা দে, তার রেসপন্সই করছে না। বা যেই টাকা চাওয়ার কথা খুব বেশি করে বলা হচ্ছে, আমার দোকানে মাল কিনতে না কিনে অন্য দোকানে চলে যাচ্ছে মাল কিনতে, মানে বুঝতে পারছি ব্যাপারটা? তো এটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, মানে মনে করছি, তার মানে কি, ওর মতি গতি, ওর ওর অবস্থা থেকে বুঝতে পারছি যে না, ও আমার টাকা মেরে দেবে। ঠিক আছে, এটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট। বোঝা গেল কি বললাম?
এটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট, মানে একটা ডাউট করছি আমার টাকাটা মেরে দিতে পারে, এটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট। কবে মারতে পারে? নেক্সট ইয়ার টাকা মারতে পারে, প্রভিশন ফর ডাউটফুল ডেট। তো দেখ কত পার্সেন্ট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট? 5%। দেখ বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত পার্সেন্ট? 5%। তো দেখ আমার ডেটার্স কত আছে, ডেটার্স কত আছে? 16,000 সঙ্গে 600 যোগ করে 16,600। তার মানে আমার আমার বিজনেস যে কাস্টমার আছে, কাস্টমারের কাছে টোটাল পাই কত? 16,600। আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার 5% টাকা মার যাবে। 5% মানে আমার দোকানে এমন কিছু কাস্টমার আছে যাদের টার্গেটই আছে টাকা মারার, ঠিক আছে? তো এরকম, তো এটা হচ্ছে 5%। 5% টাকা মারতে পারে। তো টাকা মারলে সে টাকা কি আর পাবো না? তাহলে কি হয়? ব্যালেন্স কমে যাবে। মাইনাস কর, মাইনাস দিয়ে লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর পিবিটি। পিবিটি লিখলাম, বুঝছো? জায়গা নেই, তোরা ফুল লিখিস প্রভিশন ফর ডাউটফুল ডেট, ঠিক আছে তো? প্রভিশন ফর পরের অঙ্ক থেকে তো একটা আলাদা বাতাই করবি, ঠিক আছে? আলাদা বাতাই করবি, মানে ও আগে যখন অঙ্ক ছোট অঙ্ক, এটা তো বড় বড় অঙ্ক না, এই বড় বড় অঙ্ক জায়গা লাগবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট কত পার্সেন্ট বললাম? 5%। কত দেখ? মানে 8,300 নাকি? কত হলো? 8,300 হচ্ছে, দেখ করে দেখ কত হচ্ছে, দেখ তো। না ভুল করলাম, 830 হচ্ছে। দেখ তো 830 হচ্ছে, 830 হবে। 5% বলেছে, 830। 830, তুই বুঝতে পারলি তো? তো আচ্ছা, আরেকটা কথা বলেছি, এগুলো মনে রাখবি, প্রথম ক্লাস এগুলো বলে দিচ্ছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট, এই যে 830 টাকাটা কোথা থেকে পেলেন? অ্যাডজাস্টমেন্ট থেকে। তা অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন দেয় তাকে বলে নতুন প্রভিশন। অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন হয় তাকে বলে নিউ প্রভিশন। আর ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে তাকে বলে ওল্ড। তাহলে বল, আমি জিজ্ঞাসা করছি কোন প্রভিশন বড়, নিউ বড় না ওল্ড বড়? ওল্ড। নিউ বড় না ওল্ড বড়? বললো ওল্ড বড়, ওল্ড বড়। মাথায় রাখবি, প্রভিশন তো দু রকমের হয় বললাম, একটা নিউ হয়, একটা ওল্ড হয়। যদি নিউ প্রভিশন বড় হয় তখন তুই পিএল এর ডেবিটে বসাবি। আরেকটা কথা বলি, প্রভিশন ফর ডাউটফুল ডেট, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রভিশন ফর ডাউটফুল ডেট এবছর যে তুই মনে করছিস নেক্সট ইয়ারে তোর 830 টাকা মার যেতে পারে, তাহলে এটা তোর কাছে কি খরচা? খরচা তো, হ্যাঁ কি না? খরচা, তুই টাকাটা পাবি না, তো খরচ বা লস, এক্সপেন্সেস বা লস। তুই মনে করছিস নেক্সট ইয়ারে তোর 830 টাকা মার যেতে পারে, তাহলে এটা তোর খরচ বা লস। তো খরচ বা লস কোন অ্যাকাউন্টে আসে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তার মানে এই প্রভিশন ফর ডাউটফুল ডেট এই বছরের প্রভিশনটা কোন অ্যাকাউন্টে আসার কথা? পিএল এ আসার কথা, একদম শিওর, ঠিক আছে? মাথায় রাখবি, যদি তোর কোশ্চেনে ওল্ড প্রভিশন বড় হয় তখন তুই ক্রেডিট দিকে শো করবি, ঠিক আছে? যদি তোর কোশ্চেনে নিউ প্রভিশনটা বড় হয় তখন তুই ডেবিট দিকে শো করবি। তাহলে বল এই অঙ্ক কোন প্রভিশন বড়? ওল্ড বড়, তাহলে তো কোন দিক দেখাবে? ক্রেডিট দিকে দেখাবে। এবার আগে লিখিস না আমি কি লিখছি না দেখে নে। সব ভুলে গেছিস তোরা, 11-এ সব পড়েছিল। লেখ বাই রিজার্ভ ফর ডাউটফুল ডেট, বাই রিজার্ভ ফর ডাউটফুল ডেট বলে আন্ডারলাইন করবি, হ্যাঁ? বড় কে, ওল্ড বড় না নিউ বড়? ওল্ড, লেখ ওল্ড। ওল্ড কত ছিল? 1000। আর নিউ কত ছিল? নিউ কি করবি বলতে, এই দুটো ব্যালেন্স করবে, ব্যালেন্স আর কিছু নেই। কত হচ্ছে? 170, 170। এটা সবচেয়ে ভালো প্রসেস, এটা সবচেয়ে ভালো প্রসেস, এটাই করতে হবে, ঠিক আছে? তাহলে কত হলো? 170 হলো, বাদ দিয়ে বাইরে বাটা। আচ্ছা, এটা নিয়ম হচ্ছে এই দুটো যোগ করে দেবো, এই করিস নি, বাদ দে। তাহলে হলো তো এত অব্দি, প্রভিশন কমপ্লিট, লাস্ট অ্যাডজাস্টমেন্ট, অঙ্ক শেষ। কি বলেছে? প্রভিশন ফর ডিসকাউন্ট, ঠিক আছে? একটা আছে প্রভিশন ফর, কি লেখা ছিল খোঁজ, এই দেখ কি বলেছিল, প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, ঠিক আছে? 5%। বুঝতে পারছিস তো? ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি? আচ্ছা, ডিসকাউন্ট কাদের দেওয়া হয় জানিস তো? ডিসকাউন্ট দেওয়াও হয় আবার নেওয়াও হয়। আমরা ডিসকাউন্ট কাদের দিই? ডেটার্সকে ডিসকাউন্ট দিই। আর ডিসকাউন্ট কাদের থেকে নিই? ক্রেডিটার্সের থেকে ডিসকাউন্ট নিই। তো ধর ডেটার্সকে ডিসকাউন্ট দিয়েছি, আচ্ছা কি মনে হয় তো একটা বিজনেস, ভালো একটা বিজনেসম্যান ও কাদেরকে ডিসকাউন্ট দেবে? কমন সেন্স কি বলে ডিসকাউন্ট কাদেরকে দেবে? যে ভালো লোক তাকে ডিসকাউন্ট দেবে নাকি যে খারাপ লোক তাকে ডিসকাউন্ট দেবে? হ্যাঁ, যে ভালো লোক তাকে ডিসকাউন্ট দেবে, খারাপ লোককে তো ডিসকাউন্ট দেবে না, তাই তো? সবসময় ভালো লোককেই ডিসকাউন্ট দেওয়া হয়, ঠিক আছে? তো দেখ এখানে আমার ভালো লোক কোনটা, দেখ খুঁজছি এখানে ভালো লোক কোনটা, এই দেখ, দেখ কোথায় গেল এখানে, এই দেখ ভালো করে দেখবি, এই যে ডেটার, আমি আমার দোকানের কাস্টমারের কাছে আমি এই টাকাটা পেতাম, 16,600 পেতাম।
তার মধ্যে কিছু খারাপ লোক আমি একটা আইডেন্টিফাই করেছি, ঠিক আছে? এই লোকটা খারাপ ছিল, এ আমার টাকা মেরে দেবে। যে টাকা মেরে দেবে, ধর সাপোজ ধর আমি তোকে একটা ছবি এঁকে বলছি, ধর আমার বিজনেসে ধর 5 জন কাস্টমার, A, B, C, D, E, 5 জন ধর কাস্টমার। তার মধ্যে ধর এখানে দেখলাম লোকটাকে দেখলাম হয়তো আমার টাকা পয়সা মেরে দেবে, ঠিক আছে? তার মানে এ খারাপ লোক, তাহলে ভালো লোক কারা রইলো? বি, সি, ডি, ই, ঠিক আছে? তার মানে আমি কাদেরকে ডিসকাউন্ট দেবো? এই 4 জনকে ডিসকাউন্ট, দেবো। তাহলে বুঝতে পারলি তো? তার মানে এখানে কি বলতে চাইছে, এই যে এইগুলো থেকে মাইনাস করলি 16,600 থেকে যদি তুই 830 বাদ দিস, তাহলে এটা জেনুইন, মানে জেনারেল ডেটার্স, মানে ভালো ডেটার্স। এর থেকে এটা বাদ দে, তাহলে এটা ভালো ডেটার্স, জেনারেল ডেটার্স। তো মাইনাস কর, কত হচ্ছে দেখ? 15,770। তাহলে ডিসকাউন্ট কাদেরকে দেবো? এই 15,770 উপর ডিসকাউন্ট, বুঝতে পারলি তো? এগুলো বুঝতে হবে কেন এর উপর ডিসকাউন্ট হলো। সে ক্যালকুলেশনটা দেখে নিস ঠিক করে। কি জায়গা নেই নাকি? 15,770, ঠিক আছে তো? তাহলে কি বুঝতে পারলি ডিসকাউন্ট কাদেরকে দিই আমি? যারা ভালো কাস্টমার তাদের। তাহলে এখানে দেখে কি মনে হয়, তুই বল না, এই 16,600 ভালো, 16,600 মধ্যে 830 খারাপ, তাহলে ভালো কোন? 15,700, এরা ভালো, এদেরকে ডিসকাউন্ট। বুঝতে পারলি ব্যাপারটা? এগুলো কিন্তু বুঝতে হয়, ঠিক আছে? এগুলো বুঝতে হইলে মাইনাস দিয়ে কি লিখবো? প্রভিশন ফর ডিসকাউন্ট। তাহলে প্রভিশন ফর ডিসকাউন্ট কত? 5% ইন্টু 5% কত হচ্ছে? 788.5। 788 লিখতে পারিস বা 789 লিখতে পারিস। আমি 789ই করে দিচ্ছি। কত হচ্ছে? 14,981। কি লিখলাম? 14,981। ক্লিয়ার? 14,981 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমার ডিসকাউন্ট কত হলো? প্রভিশন ফর ডিসকাউন্ট কত হলো? 789। এটা হচ্ছে একজনের খরচ, ডেবিটে বসে। শেষ অঙ্ক। এবার মেলাতে হবে। কি লিখবো? টু প্রভিশন ফর ডিসকাউন্ট। এই দিক বেশি কর, মানে যোগ কর, কত হচ্ছে? 10, এটা যোগ ক্যালকুলেট, 10,000 যোগ 1440 যোগ 170 কত হচ্ছে? 11,610। মাইনাস কত দেখ কত হচ্ছে? 600 মাইনাস কর 2,000 মাইনাস কর 4,000 মাইনাস কর 1,200 মাইনাস কর 1,800 মাইনাস কর 400 কত হচ্ছে? 821। ওদের 822 বেরিয়েছে। মানে কেন জানিস? 1 টাকা শর্ট পড়েছে। আমরা 789 করেছি, ওরা 788 করেছে। এই জন্যই গন্ডগোল, ঠিক আছে? 1 টাকার গন্ডগোল তো মানাই যায়। 821 লেখ, 821। এটাকে কি বলবো? টু নেট প্রফিট। লেখ টু নেট প্রফিট। এটা ক্যাপিটালেশন যোগ কর। কত হবে? 42821। রোল করে দিন। 61721 মিলে গেছে? তাহলে এই অঙ্কটা মিলে গেল, শেষ হয়ে গেল আজকের মতন ক্লাস। এবার দেখ, বাড়িতে 2 নম্বর অঙ্কটা করবি। 2 নম্বর পিডিএফ পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। 2 নম্বর অঙ্কটা বাড়িতে করি, হোমওয়ার্ক।
2 নম্বর অঙ্কটা বাড়িতে করি হোমওয়ার্ক। তিন নম্বর অঙ্কটা দিতাম পারি না। 3 নম্বর অঙ্কটা একটা অ্যাডজাস্টমেন্ট আটকে যাবে। 3 নম্বরটা পার্সেন্ট করাও। 2 নম্বর একটাই করি ভাই 2 নম্বর অঙ্কটা।